একটা মুক্তির স্বাদ এখন এই মুহূর্তে পাচ্ছি গত এক মাসে। আমি তো ওয়েট করছি যে বিল পাস হওয়া পর্যন্ত আমরা ওয়েট করবো, মানে বাদল অধিবেশন। আমি সেই জন্য একটা খবর করেছিলাম যে আপাতভাবে আমরা 15ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করছি। মমতা ব্যানার্জির ভাতৃবধূ কাজরি, যিনি লোকজন নিয়ে ভোটের দিনে সব ধাওয়া করার চেষ্টা করেছিলেন শুভেন্দু অধিকারীকে, তিনিও এসে বলছেন এমন মুখ্যমন্ত্রী দেখিনি। আমাদের দাবিও থাকবে যেন না কারো পিঠ বাঁচে, প্রত্যেকটা দুর্নীতির জন্য তদন্ত হয়। যা খুশি করবো, ক্ষমতায় চলে এসেছি এটা বললে কিন্তু বেশি দিন টেকা যাবে না। কারণ যেসব মুসলিম ছেলেরা আমাকে ওই ফোনে হুমকি দিতেন একটা সময়ে, হ্যাঁ দেখে নেবো, এখন মুসলিম কলার হুমকি নেই, এখন সালাম দেয়, ভাইজান ভালো আছেন, আসসালামু আলাইকুম। যে 1-1.5 মাস বয়স হয়ে গেল সরকারের, কোথায় মুসলিমদের উপরে কোনো নির্যাতন হয়েছে, কিছু হয়েছে? ইসলাম ধর্মকে তারা কতটা ছোট করছে সমাজে অন্য ধর্মের কাছে, তারা এটা বুঝছে না। ওদের জন্যই তো আজকে ইসলাম ধর্মটা এইরকম একটা ইমেজ হয়ে গেছে। যারা এই ধর্ম সম্পর্কে ব্যাখ্যা করেন না, তারা সব থেকে বেশি মূর্খ। যে পর্দা না করলে মেয়ে তো যা হাল হবার হবেই, আবার এটাও বলেন মৌলভী সাহেবরা, বাম মায়েরও কিন্তু শাস্তি হবে। কিন্তু মেয়ের শিক্ষা নেওয়াটা তো জরুরি। তাহলে আমি যদি দেখি যে শিক্ষাটা আমার জরুরি, সেই শিক্ষাটা নিতে গেলে হয়তো পর্দার ততটা হবে না, কিন্তু শিক্ষাটা নিতে হবে। আমার সঙ্গে যেমন সম্পর্ক ছিল, কোনো চেঞ্জ নেই। আমার সঙ্গে এখনও যোগাযোগ আছে, তবে আমি নিজে একটু এড়িয়ে থাকার চেষ্টা করি, কারণ এখন অনেক ব্যস্ত। আগে যেমন কিছু দরকার হলেই ফোন করে দিলাম, হোয়াটসঅ্যাপ করে দিলাম, এখন একটু করি, রাতের দিকে করি। জন্ম নিয়ন্ত্রণ নিয়ে মুসলিমদের একটা ভাবনা আছে, কনসেপ্ট আছে যে জন্ম নিয়ন্ত্রণ করা মানে মানুষ খুন করা। আর আজ আমার স্টুডিওতে যিনি এসেছেন, আজকে আমার যিনি গেস্ট, তিনি অত্যন্ত পরিচিত, বিখ্যাত, ফেমাস ইউটিউবার শফিকুল ইসলাম। তার আরও একটা পরিচয় আছে, আমার প্রাক্তন কলিগ এবং আমার বিশেষ বন্ধু। কেমন আছো শফিকুল? খুব ভালো, খুব ভালো। মানে অনেক দিন পর ডিরেক্টলি দেখা হচ্ছে, ফোনে কথা হতো। সত্যি সেই কবে 2008-9, তারপরে আজকে 26-এ দেখা হচ্ছে। কিন্তু তোমার মধ্যে কোনো চেঞ্জ আমি দেখতে পাচ্ছি না, যেমন দেখেছিলাম তেমনই চলছে আর কি। কেমন আছি বলতে, মানে চলছে, তবে হ্যাঁ একটা মুক্তির স্বাদ এখন এই মুহূর্তে পাচ্ছি গত এক মাসে। কারণ এর আগে ওই যে আমি বলেওছি অনেকবার অনেক জায়গাতে যে বাড়ির দরজাতে ঠক 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 আওয়াজ হতো, কে জিজ্ঞাসা করলেই বলা হতো, ওপার থেকে সাউন্ড আসতো, অমুক থানা থেকে এসছি, নোটিশ আছে। তো সেটা এখন আর আসছে না, ফলে এখন ঠক ঠক করলেও ভাবি অন্য কেউ এসছেন, অন্য কোনো কেউ কাজে এসছেন। তবে এখন কিন্তু লোকের ফ্লো বেড়েছে আমার বাড়িতে আসার। সবাই মনে করছেন যে আমাকে ধরলে মনে হয় বিরাট সব কাজ হয়ে যাবে, কারণ মুখ্যমন্ত্রী যেহেতু আমাকে ফোন করেছিলেন ঈদের সময়ে, অনেকে ভেবেছেন যে আমার সঙ্গে হয়তো ভালো যোগাযোগ আছে, তো ফলে ওনার কাছে গেলে কাজ হয়ে যাবে, সেই সংখ্যাটা বেড়েছে। কিন্তু আগে যেমন ধাক্কা মারলেই পুলিশের একটা নোটিশ আমার থেকে আমার ছেলে মেয়েদের মধ্যে আতঙ্কটা বেশি ছড়াতো, সেটা এই মুহূর্তে নেই, ফলে একটা নতুন মুক্তির স্বাদ পাচ্ছি। আমি রাজনীতির প্রসঙ্গটায় পরে আসবো। আমি যে শফিকুলকে যখন দেখেছি বা তারপর যখন আর দেখা হয়নি, তখন শফিকুল খুব সাধারণ, খুব একটা কী বলব, মানে ভীতু ঠিক নয়, কিন্তু খুব নমনীয়, খুব পোলাইট একটি ছেলে। তাকে যখন আরামবাগ টিভিতে অনেক বছর পর আমি দেখলাম, মানে আরে এই তো আমাদের সেই শফিকুল, এইরকম একটা আমার প্রথম সেন্স এসেছিল। তো ওই একদম পোলাইট শফিকুল থেকে একেবারে বিদ্রোহী শফিকুল, এই যাত্রাটা কি কোথাও একটা অর্থনীতির সঙ্গেও জড়িত? মানে তোমার ইনকাম জেনারেশনেরও একটা জায়গা ছিল, নাকি পুরোটাই তোমার প্রতিবাদ করা, সমাজের জন্য কাজ করা, তোমার মনে হয়েছিল যে সরকারটাকে পাল্টানো দরকার, বা খুঁতগুলোকে তুমি দেখতে পেয়েছিলে? 2008-9 দেখা, তো তখন চ্যানেল 10-এ আমরা ছিলাম, প্রথম চ্যানেল 10, সুদীপ্ত সেনের চ্যানেল 10 না, তার আগে। তো তখন সত্যি আমি তো একেবারে গ্রামের ছেলে, তো আমি কলকাতায় এসে পড়াশোনা করে কাজে জয়েন করেছি মিডিয়াতে, কিন্তু আমার মধ্যে সেই গ্রামের টান আমি শুনতাম, তোমরাই বলতে তোর কথায় কিন্তু একটা টান আছে। এই শফিকুল, আমি কিন্তু এসব বলিনি। মানে আমি বলছি, আমাকে অনেকেই বলতেন যে আমাদের যা সিনিয়র, শুধু তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলি যে শুধু রেনেসা না, রেনেসার যিনি হাজব্যান্ড, তিনি আমার বন্ধু বলবো না, সিনিয়র, কিন্তু আমাকে খুব স্নেহ করতেন প্রথম থেকে, পছন্দের প্রোডিউসার, একেবারে প্রোডিউসার চ্যানেল 10-এর। তো আমাকে বলা হতো কিন্তু সেই সময়, এই আরামবাগের ছেলে, এটা আরামবাগের টান আছে। আমি বুঝতে পারিনি যে বাংলায় আমি কথা বলি কিসের টান, কিন্তু অন্য জায়গার মানুষ বুঝতে পারতেন। তো সেই জায়গা থেকে এবার মিডিয়াতে কথা বলা, সেখানে টানটুন চলবে না, যতটা মানে পলিশড কথা বলতে হয়, আমার ততটা হতো না। আমি আজও যে খুব ভালো করে কথা বলতে পারি তাও না, লোকে কেন দেখেন আমি নিজেই অবাক হয়ে যাই। আমার কথাতে টানও থাকতে পারে, আমি কথার ঠিকঠাক উচ্চারণও হয় না, তুতলে যাই অনেক সময়।
কিন্তু তাও তার মধ্য দিয়ে কাজ করেছিলাম। তবে তখন মিডিয়াতে এসছি, ইভেন্ট কভার করছি, নিউজ কভার করছি। কিন্তু পরের দিকে যেটা হলো সেটা হচ্ছে যে এই কাজ করতে 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 এমন একটা অবস্থার আমি শিকার হয়ে গেলাম, আমাকে যেন সেই সব বিষয়টা প্রতিবাদী করে তুললো। আমাকে যদি বারবার হেনস্থা না করা হতো, আমাকে যদি এত কেস না দেওয়া হতো, হয়তো আমি এতটা সেটা কি রিপোর্টিং করতে করতে? অবশ্যই রিপোর্টিং করতে করতে মানে আমি আমি চাকরি কেন ছেড়ে মিডিয়াতে এমনি আলাদা কেন করেছিলাম, যে চাকরিটা একটা সময় মনে হচ্ছিল আমি কিন্তু চাকরি থেকে বের হয়ে গেছি তারপর মিডিয়া শুরু করেছি তা না, কিন্তু আমি চাকরি করতে করতে নিজস্ব একটা উইংস খুলেছিলাম কলকাতা টিভিতে থাকাকালীন। সালটা কত হবে? 14 হবে, 2014। কলকাতা টিভিতে থাকাকালীন আমি একটা লোকাল পত্রিকা, ওখানে খানাকুল বার্তা, কলকাতায় বসে আমি লিখতাম, সপ্তাহে একটা বের হতো। তো ওই বেশ চলতো, যেটা সত্য সেটা তুলে ধরতাম, কারোর কথা কারোর নির্দেশ মেনে করতে হতো না। তো এই যে খবরগুলো করতাম মানুষ নিতেন, তো এটা করতে করতে অনেকের হাতে ঘা লেগে গেল যে আমি সব তো সত্য বলে ফেলছি। তো সেখান থেকে শাসকের সঙ্গে আমার লড়াই শুরু হলো, পুলিশের সঙ্গে আমার লড়াই শুরু হলো। এই করতে 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 এমন একটা জায়গায় চলে গেল, ডিরেক্ট সংঘাত, মানে কেস দিয়ে জব্দ করব এই টাইপের ব্যাপারটা চলে গেল। আমার নামে প্রথম কেস হলো অ্যাটেম্প টু রেপ, দিয়ে আমাকে ফেরার দেখিয়ে আমার নামে চার্জশিট করে দিয়ে এমন করেছিল যাতে আমি আমার বিচার শেষ না হওয়া পর্যন্ত বেরোতে না পারি। হয়তো আমি খালাস হব, কিন্তু কাস্টডি ট্রায়াল ফেলে দেওয়ার চেষ্টা। তো এইগুলো দেখে শুনে না পরে আরও কেস হলো, আমার মধ্যে জেদ বাড়তে শুরু করলো যে কেস ঠিক আছে, আমিও শেষ করতে জানি। আমিও না ওই একটা কেস দেওয়া মানে আমি চুপ করে যাব এরকম না। আমি ওই যে মানে দাঁতগুলো আছে 20 দাঁত, আমি কিন্তু 20 দাঁত ভেঙে দেবো। তো আমি যখনই আমার নামে কেস দিত, এই করতো সে করতো, আমি ফের একটা করতাম খবর, আবার কেস, আবার ঝামেলা, আবার আমি পাল্টা খবর করতে করতে আমার ধারণা ছিল এটাই যে যদি এরকম আঘাত করতে করতে একটা জায়গায় নিয়ে যায় না, তখন ওরা হাল ছেড়ে দেবে, যে একে আর হবে না। তাই কিন্তু হয়েছে আলটিমেট। তবে কেস দিতে ছাড়েনি, কেস দিয়েছে কিন্তু আমাকে শেষ করতে পারেনি। আর আমি যেন কোথাও সেই আমার অজান্তেই সেখান থেকে প্রতিবাদী হয়ে যাওয়া। এখন সাংবাদিকের সঙ্গে প্রতিবাদী সাংবাদিক অনেকে বলছেন। তো এই আর কি, এইভাবে চলে এসেছি। তাই আমাকে সেই গ্রামীণ শফিকুল ইসলাম যেমন ইভেন্ট কভার করতো, তবে আমি সবসময় একটা ঝুঁকি নিয়ে কাজ করতাম। নিশ্চয়ই দেখেছো চ্যানেল 10-এ সেই কঙ্কাল চুরি করা থেকে শুরু করে জীবনের ঝুঁকি নিয়ে কাজটা করতাম। তো সেটা ঝুঁকি নিয়ে আজও কাজ করে যাই, কিন্তু এত এইভাবে হয়তো আমি বলতাম না। আসলে এইভাবে যেগুলো বলছি না, নিশ্চয়ই তুমি তো মিডিয়াতে আছো, এইভাবে তো মিডিয়ার বলার কাজ না তো। আমরা তো এখন কমেন্ট করি, ডিরেক্ট বলি, কোনো একটা ডিরেক্টলি ঘোষণা করে দিচ্ছি আমরা এটা আমরা যখন মিডিয়ার কাজ শুরু করি, মিডিয়া কি এইভাবে চলতো? আসলে পরিস্থিতি এমন চলে এসছে, মিডিয়ার যে রোল সেই রোলটা এখন প্লে হচ্ছে না। মিডিয়া এখন এমন ব্যালেন্সড করে চলার চেষ্টা করছে যে লোকটার বক্তব্য নেওয়ারই কোনো প্রয়োজন নেই, দেখতে পাচ্ছি অন্যায় এটা হয়েছে, দেখতে পাচ্ছি এটা হয়েছে, তবুও তাকে দিয়ে সাফাই দেওয়ার চেষ্টা। আপনি কি বলবেন? তিনি আর কি স্বীকার করবেন? কিন্তু যে ব্যালেন্সড খবর করতে গিয়ে এক্ষেত্রে কি হয় যে আসল বিষয়টা না ঠিক পৌঁছাচ্ছে না মানুষের কাছে, সত্য কথাটা ডিরেক্ট কেউ বলছেন না। তো আমরা বলতে যাই, তো বলতে গিয়ে অনেক সময় প্রতিবাদীভাবে বলতে হয়, জোর করে বলতে হয় যে হ্যাঁ আপনি তো এটা করেছেন। তো এইভাবে করতে আর আমার উপরে যে ঘটনা ঘটেছে তারও জবাব দিতে কেমন যেন একটা প্রতিবাদী সত্যিই হয়ে উঠেছি। ফলে মিডিয়ার আগেকার যে রুল ফলো ছিল, যখন তুমি তো ইটিভিতে কাজ করেছো, মানে সেই ব্যাপারটা নেই। এখন মিডিয়ার মধ্যে দেবে কমেন্ট করি, আমরা বলে দিই, কমেন্ট তো আগে করতাম না। আমি এই জায়গাটা তোমাকে একটা বিষয় জানতে চাইবো যে মিডিয়ার যে রোল, আমরা মিডিয়ার যখন এবিসি শিখেছিলাম তখন আমরা জানতাম অ্যাঙ্কার বা জার্নালিস্ট তাদেরকে নিরপেক্ষ থাকতে হবে, সে এ পক্ষেও বলবে ও পক্ষেও বলবে। কিন্তু আস্তে আস্তে অনেকে অভিযোগ করছেন যে এটা কোথাও কখনো গদি মিডিয়া হয়ে গেল, কখনো এটা প্রোপাগান্ডা হয়ে গেল। তো এই যে তুমি কমেন্ট করার কথা বলছো, নিন্দুকেরা এটাকে বলছেন যে এটা প্রোপাগান্ডা। তাহলে এই জার্নালিজম, মানে এই ধরনের জার্নালিজমটাই, মানে কারোর একটা পক্ষ নিয়ে বলতে হবে, এটাই কি এখন ভারতবর্ষে খুব বা ট্রেন্ডিং? এটা এসে গেছে কারোর পক্ষ নিয়ে বলাটা। দেখো দুটো বিষয়, একটা হচ্ছে কারোর পক্ষ নিয়ে বলা ডিরেক্টলি, আর একটা হচ্ছে তুমি একটা বিষয়কে তুলে ধরার চেষ্টা করছো, সেটা তুলে ধরতে গিয়ে হয়তো কারোর পক্ষে চলে যাচ্ছে। এই যে আমাকে অনেকে বলেন আপনি তো বিজেপির দালাল। আমি বলি হ্যাঁ, এখন তো এর আগে বিজেপি তো বিরোধী ছিল, আমি বলেছিলাম যে হ্যাঁ যেহেতু বিজেপি বিরোধী তাই আমাকে বিজেপির দালাল লাগছে। আজকে যদি বিরোধী বিজেপি না হয়ে বামেরা হতো, আমাকে বামেদের দালাল বলতে। আমি কারোর দালাল না, আমি যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো বলছি, যেটা বিরোধীদের ইস্যুর সঙ্গে মিলে যাচ্ছে, আপনাদের মনে হচ্ছে আমি দালাল। সুতরাং কেউ আছেন সত্যি দায়িত্ব নিয়ে নেন যে আমি এই পক্ষেরই বলবো,
আবার কেউ কেউ আছেন যে আমি যেটা হচ্ছে সেটা বলবো, হতে পারে কারো পক্ষের সঙ্গে মিলে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। প্রোপাগান্ডা হয়নি তা না, অনেকে করে থাকেন, কিন্তু আমার সেটা উদ্দেশ্য না। আমি চেয়েছিলাম যে যেটা হচ্ছে সেটা বলবো। তবে হ্যাঁ, আমি একটা ঘোষণা করেছিলাম, এটা আমার উপলব্ধি জায়গা থেকে, যে যে শাসকটা আছে তৎকালীন, একে দিয়ে হবে না। এর না মিশন আছে না ভিশন আছে। একটা সংসার তখনই ভালো চলবে, সংসার যিনি চালান তিনি যদি ঠিকঠাক লোক হন। কিন্তু সংসারের কর্তা যদি এই রকম টাইপের হন যে দেনা করে বাজারের বড় মাছটা কিনে এসে বাড়িতে খুব খুশি করে খাবো, এই সংসার কখনো এগোতে পারে না, উন্নতি হতে পারে না। আমি বিরাট লোন করলাম, এসে আমি বাড়িটা করলাম, দেখো কত বড় বাড়ি, লোনটা কী করে শোধ করবো তার সেই ক্ষমতা নেই জেনেও ছেলেপিলেদের ওপরে ছেড়ে দিয়ে চলে যাওয়া, এটা ভালো লক্ষণ না। সুতরাং আমার মনে হয়েছিল যে এই শাসকটা না ঠিকঠাক নেই। একে আগে মানে প্রথম থেকে কিন্তু ওদের ভুলটা ধরাতাম, যেটা আমাদের কাজ, শাসকের ভুলগুলো ধরানো। কিন্তু ধরাতে ধরাতে মনে হলো যে এই কাকে ধরাচ্ছি, এদের বোধ শক্তিটাই নেই, ফলে এদেরকে দিয়ে হবে না, ওরা ইগো আর ওরাই সব জানে, সব জানতে এটাকে ভেবে নিয়েছে। সেই জন্য আমি পরে থেকে একটা স্ট্যান্ড নিয়েছিলাম যে পরিবর্তনটা ঘটাতে হবে। সেই জন্য আমি নিজেকে বলেছিলাম আমি কিন্তু পরিবর্তনপন্থী। তো সেটা যেহেতু বলেছি পরিবর্তনপন্থী, এবার আমার খবরের সঙ্গে বিরোধীদের খবর মিলে যাচ্ছে। আর আমি যখন পরিবর্তন চাইছি তখন আমি সেই খবরগুলোই, দেখো পরিবর্তন চাইছি মানে আমি তো ভোটে লড়ছি না, আমাকে তো কাউকে একটা, যারা লড়ছে তাদেরকে দিয়ে তো ফাইট আনতে হবে না জনমত তৈরি করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে বিজেপির বিষয়গুলো হাইলাইটেড হয়েছে, জনমতটা বিজেপির পক্ষে চলে গেছে, তখন আমাকে লোক বলেছেন বিজেপির দালাল ইত্যাদি। আর প্রোপাগান্ডা যে বিষয়টা, অ্যাকচুয়ালি ওটা ছিল না, পরিবর্তন দরকার ছিল বলেছি, কিন্তু আমি সবসময় খবরের মধ্যে থাকি। আমার খবরে কখনো পক্ষপাতিত্ব থাকে না। খবরে যেটা হয় সেটা বলি। হ্যাঁ, সব খবর আমি করি না, আমি সেই খবরগুলোই করেছি যেটা পরিবর্তনের ক্ষেত্রে জনমত তৈরিতে সাহায্য করবে। কিন্তু এই না যে জনমত তৈরির জন্যে আমি যেটা করছি সেটা একটা প্রোপাগান্ডা, মানে মিথ্যে জিনিস, সেটা আমি করি না। অ্যাটলিস্ট 21 বছর বয়স থেকে তো মিডিয়াতে আছি, এই এথিক্সটা মেনে চলি। এখনকার তালের সঙ্গে তাল মিলিয়ে এগোতে হয়। তো এই হচ্ছে মানে ব্যাপার আর কি। প্রোপাগান্ডা অনেকে করেন। আমি যদি এইভাবে দেখি যে একটা সিনেমা যখন চলে, নায়ক নায়িকা, তারপর ভিলেন এলো, তারপর যুদ্ধ, সে কি আচ্ছি শেষে হ্যাপি এন্ডিং, মিল হয়ে গেল নায়ক নায়িকার। এই যে তুমি যুদ্ধটা এতদিন ধরে করলে, এত কিছুর পর, এত লড়াইয়ের পর আলটিমেটলি পরিবর্তন হলো, কিন্তু পরিবর্তনের পরেই আবার আমরা দেখছি যে মানে বাংলাটা এখন যেন ত্রিবেণী সঙ্গম হয়ে গেছে। তো সেখানে ওই আমে দুধে মিশে যাবে আর বাদ পড়বে আঁঠির মতো হয়ে যাবে না তো সাংবাদিকরা? এটা একটা কঠিন একটা সিচুয়েশান দেখতে লাগছে আমাদের, যে যাকে সরালাম সেই দলের লোকেরাই আবার রাতারাতি একটা ব্লক তৈরি করা বা আলাদা দলে যাওয়া। কিন্তু আমরা বুঝতে পারছি কি হচ্ছে, যেন মনে হচ্ছে বিজেপির সঙ্গে মিশে যাওয়া, আমে দুধে মিশে যাওয়া যে বিষয়টা দেখতে পাচ্ছি। দেখো, পরিবর্তন আমরা চেয়েছিলাম, এখন মুক্তির স্বাদ পাচ্ছি, তাহলে এখন আমরা কি করব? আমরা দেখছি যে ওই রকম একটা ব্যাপার দেখতে পাচ্ছি, তাহলে কি আমরা ফের পরিবর্তনের ডাক দেব, বা আমরা কি আমাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগব? দেখো, আমার মনে হয় এখন যেটা হচ্ছে, আমরা তো অনেক কষ্টের পরিবর্তন দেখলাম, এখনই ওই রকম সিদ্ধান্তে আমার মনে হয় আসা উচিত না। যদি মনে হয় যে এই শাসক ঠিক করে চলছে না, নিশ্চয়ই বলবো, কিন্তু এই শাসক অ্যাকচুয়ালি কী করতে চাইছে, তাদের কি লক্ষ্য আছে, সেটাকেও উপলব্ধি করতে হবে। আমি যেটা আমার ভিডিওতে বলেছি যে দেখতে এরকম লাগছে যে মনে হচ্ছে সব তৃণমূল লোকেদেরকে বিজেপিরা নিয়ে নিচ্ছে, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, বিষয়টা ওই রকম না। আমি সূত্রে খবরও পাচ্ছি এবং বুঝছিও যে এখন যেটা চলছে না, এটা একটা অন্য ভাবনা থেকে বলতে বিজেপির কাছে এখন খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে কয়েকটা বিল পাস করানো। যে বিলগুলো পাস করালে একটা হচ্ছে মানুষের উন্নয়নের কাজও গতি আসবে, যেমন ডিলিমিটেশন। এখন 7টা বিধানসভা কেন্দ্র নিয়ে একটা লোকসভা। তো আমি যেটা বুঝছি, যেটা চাইছে যে মানে লোকসভার কেন্দ্রকে ছোট করা, 3টে 4টে বিধানসভা নিয়ে। তো যদি ছোট ছোট কেন্দ্র হয়, নিশ্চয়ই কাজে গতি আসবে, এমপিরা তারাও বেশি নজর দিতে পারবেন। এটা হচ্ছে উন্নয়নের দিক। আর দ্বিতীয়, বিজেপিরও কত একটা পলিটিক্যাল ফায়দা, কারণ ওরা যে সেন্টিমেন্টে পলিটিক্সটা করে, সেই সেন্টিমেন্টের কেন্দ্র অনেক বেশি এক ধাক্কায় পাবে। তবে বিজেপির ওটা পেটেন্ট না, অন্য কেউ সেন্টিমেন্ট নিতে পারেন। বিজেপি রাষ্ট্রবাদী বিষয়টাকে মাথায় রেখে চলে, তো অন্য দলে যদি মনে করেন যে আমরা রাষ্ট্রবাদী ভাবনায় চলবো, তারাও সে বেনিফিটেড হবেন। তো যাই হোক, এটা একটা বিষয়। আর একটা বড় কাজ, এটা কিন্তু আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা মানুষের সাপোর্ট করা উচিত, সেটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। এই যে একবার বিধানসভা একবার লোকসভা,
সেই আবার মানে একবার মডেল কোড অফ কন্ডাক্ট চালু হচ্ছে, ওটার জন্য মডেল কোড অফ খরচও কন্ডাক্ট, তো। খরচ, উন্নয়নের কাজে বাধা, মারামারি, আমাদের বাংলার নিরিখে বারবার মারামারি, কত সমস্যা। আর মানুষ এই পলিটিক্যাল এত বিষাক্ত পরিবেশে চলে এসছে না, ওই চায়ের দোকানে, খেলার মাঠে, সিনেমা, টলিউডে সবসময় পলিটিক্যাল চর্চা। যদি মানে 5 বছর ছাড়া একবার ভোট হয় না, দেখবার এইসব চর্চা থাকবে না অন্যান্য দেশের মতো। বাকি 5 বছর 4.5 বছর সুন্দর কাজ হবে, লাস্ট 6 মাস হোক না ভোটকে সামনে রেখে পলিটিক্যাল চর্চা। ফলে এটা যে শুধু বিজেপির নিজস্ব করে পলিটিক্যাল ফায়দা তা না, দেশের স্বার্থে কিন্তু এটা হওয়া উচিত, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। এইসব বিলগুলো পাস করাতে চাইছে বিজেপি, তো তার জন্য নাম্বার দরকার। কিন্তু সাধারণ এখন মানুষ বৃহত্তর যারা- স্বার্থে বলছি, বৃহত্তর স্বার্থে যদি এখন এগুলোকে ক্ষুদ্র হিসেবে দেখার চেষ্টা করছে বিজেপির নেতৃত্ব, যেগুলো ক্ষুদ্র, এগুলো তো সমাধান তো যে কোনো সময় আমরা করব। যে চুরি দুর্নীতি যে যা করেছেন তার হিসেব তো আমরা যে কোনো সময় নিতে পারি, কিন্তু 2 মাসের জন্য যদি আমরা একটু অন্য ভাবনায় এগোই, 2 মাস বলতে জাস্ট বাদল অধিবেশন জুলাই, তো যদি বিলগুলো পাশ করিয়ে নিই, একটা বিরাট কাজ এবং একটা ঐতিহাসিক ব্যাপার ঘটবে দেশে, ওগুলো হয়ে যাক। কখনো কখনো ভালো কাজের জন্য না, ধরো কাউকে আমি একটা বড় কোনো সিদ্ধান্ত নিচ্ছি, তখন পাড়ার যে চোর জানি, ডাকাত জানি, তাকেও সাথে করে অনেক সময় পাড়ার কমিটির লোকেরা নিয়ে যান। মানে তুমি বলছো চোর ডাকাতদের রাজনীতির কেউ- অঙ্কটা একটু অন্যরকম হয়। একটু অন্যরকম, আমরা বুঝছি ওরা চোর ডাকাত, কিন্তু ওই বড় শত্রুটাকে বা বড় একটা এটাকে হাসিল করতে গেলে ওর সমর্থনটাও দরকার, ওর ভোটটাও দরকার। চোর ডাকাত তো আমরা চিনি, চোর ডাকাত, ওকে তো ফের আমরা ব্যবস্থা নিতে পারবো, কিন্তু এখন চোর ডাকাতের ভোটটা দিয়ে যদি আমি একটা বড় কিছু করতে পারি, ওটা আমার জরুরি। কিন্তু মনে মনে জানি ওরা কেমন ব্যবস্থা নেব। তো এখন এই পর্যায়ে এসছে, কিন্তু মানুষ ভুল বুঝছেন যে মনে হয় সব বিজেপির। আমি তোমাকে তোমার স্টুডিওতে এটাও বলে রাখি, যেটা হতে চলেছে লোকসভায় তো এরকম ব্যাপারটা হলো, রাজ্যসভাতে নিশ্চয় দেখছো যে অনেকে পদত্যাগ করছেন। তা কেন করছেন? আমি পরিষ্কার বলছি, এটা দেখতে পাবে তোমরা, রাজ্যসভায় যারা পদত্যাগ করছেন, এই সুখেন্দু শেখর, সুস্মিতা দেব, প্রকাশ বড়াইক, এদের সকলেই দেখবে কিছুদিন পর বিজেপিতে জয়েনিং হবে এবং তাদেরকে বিজেপি টিকিট দেবে এতে উপনির্বাচন রাজ্যসভাতে। এখন বলবেন কেন এরকম হবে বিজেপিতে সেই টিকিট? ওই যে বৃহৎ স্বার্থ, বৃহৎ অঙ্কটা বুঝতে হবে। কারণ যে অঙ্কটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, এটা আমার উপলব্ধি আর কি, আমাকে কেউ কানে কানে বলেছেন সেটা না, এক্ষুনি বলতে পারে বিজেপির লোকেরা আমি কি তোমাকে বলেছি, এটা আমার উপলব্ধি কথায়, আমি যেহেতু এতদিন কাজ করছি। তো দেখবে এদেরকে কেন দেওয়া হবে, যে রাজ্যসভাতেও তো সিট কম আছে, মানে 144টার মতো বিজেপির আছে, হ্যাঁ, যেখানে 160-এর মতো লাগতে পারে, হিসেবে 164, এবার প্রদত্ত ভোটের উপর ডিপেন্ড করে, তো ওখানেও লাগবে। তো এটা হচ্ছে, ওখানে তো 2/3 তো ভেঙে আসছেন না টিএমসির। যেমন আপের চাড্ডার কথা মনে আছে, রাঘব চাড্ডা, উনি আপের রাজ্যসভার এমপিদের 2/3 ভেঙে নিয়ে চলে এসছেন, ফলে ওখানে পদত্যাগের কোনো প্রয়োজন হয়নি, কারণ সবাই মিশে গেছেন। কিন্তু লোকসভাতে হলেও রাজ্যসভাতে 2/3 আনা যাচ্ছে না, সেই জন্য ওনারা পদত্যাগ করছেন, যা পরিষ্কার বুঝতে পারছি। তো পদত্যাগ করিয়ে বিজেপির টিকিটে জিতিয়ে পুরো কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করবে বিজেপি, কারণ না নিলে সেই কন্ট্রোল থাকবে না। শেষ মুহূর্তে যদি আবার উল্টো দিকে ভোট দিয়ে দেন, বা তখন টিএমসি ব্যবস্থাও নিতে পারবে উল্টো দিকে ভোট দিলে পদত্যাগ বিরোধী। ফলে ওইসব ঝুঁকি না নিয়ে আমি যা বুঝছি যে ওদেরকে পদত্যাগ করানো হচ্ছে, ফের টিকিটে উপনির্বাচনে জিতিয়ে নাম্বারটা রাজ্যসভায় বাড়াবে। এবার এটাকে যদি বলা হয়, আমরা যেটা দেখে ভাবছি যে কেন এটা হবে বললে তাহলে হবে না, একটু বৃহৎ ভাবতে হবে। আজ থেকে 5 বছর, 7 বছর, 10 বছরের কথা ভাবতে হয় ভারত সম্পর্কে, যে কেন এটা করা হচ্ছে। এটা বিজেপির সবাই কি সেটা মেনে নিচ্ছেন মনে মনে? না, কিন্তু বৃহত্তর স্বার্থ যে দুটো বিষয় হচ্ছে, তার মধ্যে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এটা কম বড় কথা না, কত সুবিধা জানো আমাদের দেশবাসীর জন্য। তাহলে এই অ্যাঙ্গেলে একটু ভাবতে হবে, যে লোকগুলো খারাপ জানি, কিন্তু বড় কাজ যে আমাদের হাসিল করতে হবে, এটা হচ্ছে। এটা না যে সব ওই তৃণমূলীকরণ, বিজেপিতে তৃণমূলীকরণ যেটা ভেবে ফেলছেন, উষ্মা প্রকাশ করছেন, ক্ষোভ প্রকাশ করছেন, একটু ধৈর্য ধরুন, ওই রকম না। ফলে সরকারটা এসছে, আমার দায়িত্ব সরকারটাকে কাজে লাগানো। এখন এই সব নিয়ে বড় করে না দেখে কি করতে চাইছে একটু দেখে নিই, যেহেতু আমরা আভাস বুঝতে পারছি। আর আমরা প্রথম সৌভাগ্য যে এমন একটা সরকার পেয়েছি, ডাবল ইঞ্জিন সরকার, তো এটাকে যতটা পারি ইউজ করে নিই বাংলার স্বার্থে। আমি বলেছি যে এই যে সরকারটা এসছে না, এদের 29-এ একটা বিরাট তাগিদ আছে এখান থেকে সিট সংখ্যা বাড়ানো, প্লাস এই যে হচ্ছে ইমেজ এরকম হচ্ছে, এরও নিশ্চয়ই বিল্ড আপের ব্যাপার থাকবে। তাহলে সেন্ট্রাল বিজেপি বা কেন্দ্রীয় সরকার কিন্তু বাংলার জন্য প্রচুর খরচ করতে চাইবে, মানুষের কাছে একটা আলাদা তৈরি করতে। আমাদের সৌভাগ্য সেটাই যে তাদের যদি কোনো পলিটিক্যাল ভাবনা থেকেও করে থাকে, যে কোনো ভাবনা দিয়ে করুক,
যদি বাংলাতে বিনিয়োগ বা বাংলার জন্যই টাকা পয়সা আলাদা বরাদ্দ করে, তো এটা আমাদের সৌভাগ্য। আমরা তো সারা জীবন চেঁচামেচি শুনে এলাম, দেয় না দেয় না দেয় না, বঞ্চিত, ওদেরকে হারিয়েছি, বঞ্চিত বামেরাও বলতো, এরাও বলতো। এই প্রথম ডাবল ইঞ্জিন সরকার পেয়েছি, সুতরাং আমাদের কি উচিত, এটাকে যতটা পারি কাজে লাগানো, বা যদি কোনো ভুল দেখতে পাই সেই ভুলটা ধরানো, নাকি কাল থেকেই বলবো পরিবর্তন চাই পরিবর্তন চাই। আমরা কি পরিবর্তনই সারা জীবন চেয়ে যাব? তো একটা সরকার এসেছে, আমরা দেখতে পাচ্ছি এর রসদ আছে, এর ফিনান্সিয়াল ব্যাকআপ আছে, তো এটা কি আমরা কাজে লাগানোর চেষ্টা করব না? আরামবাগ টিভি আমার এখন অবস্থান হচ্ছে ওটাই। অনেক কষ্টের বিনিময়ে পরিবর্তনটা এসছে, ডাবল ইঞ্জিন সরকার আমরা দেখতে পাচ্ছি, ওদেরও তাগিদ আছে এখানে কাজ করার। আমাদের বঞ্চিত বাঙালি, আমরা চেষ্টা করব এই সরকারের মাধ্যমে, এবং মুখ্যমন্ত্রী খুব কর্মঠ প্রাণচঞ্চল একজন, কাজ করার ক্ষমতা রাখেন, তো যতটা পারা যায় এই সরকারটাকে ইউজ করা যায়। সেই জন্যে এই সব বিষয়গুলোকে হুট করে সিদ্ধান্ত নিয়ে চেঁচামেচি করা এটা ঠিক না। আগে দেখি না, নিশ্চয় হয়তো একটা সময় আমাদের পরিবর্তন ডাক ফের দিতে হবে, কিন্তু দেখি না, একটু ওয়েট করি না, দেখা যাক না আমরা যে ভরসায় আছি সেই ভরসা কতটা কি হচ্ছে, তারপর নয় ভাবা যাবে। আমরা ইকুয়েশন নিয়ে কথা বলছি, আগামী দিনে কি হবে তার প্রেডিকশন আমরা শুনছি, কিন্তু এই বিষয়ে আমি মনে হয় এটা শেষ প্রশ্ন করব, এই বিষয়টা আর বলবো না আমরা। কিন্তু ফেসবুক জুড়ে, বিভিন্ন ইউটিউব জুড়ে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শুধু নয়, রাস্তায় ঘাটে সবাই তো একটা প্রশ্ন তো করবে যে চোরেদের সরাতে আমরা নিঃস্বার্থভাবে মানে গ্রামান্তর প্রান্তর থেকে, বিভিন্ন বিদেশ থেকে, বাইরে থেকে পরিযায়ী শ্রমিকরা পর্যন্ত এসে ভোট দিলেন, সেই লোকেরাই যদি আবার ত্রিবেণী সঙ্গমে মিলে যায়, তাহলে এটা কোথাও তো একটা কালো দাগ সরকারের উপর। না, সরকার বা বঙ্গ বিজেপির কাছে একটা ফেস লস বা একটা ব্যাপার তো আছেই। মানুষের মনে একটা ধারণা তৈরি হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে মানুষ সরব হচ্ছেন, আমাকেও কত লোকে বলছেন, আবার আমি যে এগুলো বোঝাচ্ছি এতেও আবার আমাকেই লোক ক্ষোভ উগড়ে দিচ্ছেন যে আপনার সেই শুধু ড্যামেজ কন্ট্রোল করা। কিন্তু না, এটা তো লস তো আছেই, কিন্তু আমারও কোথাও যে ফিলটা এসছে যে লস তো বটেই, কিন্তু বৃহত্তর স্বার্থ ওটাও জরুরি কোথাও মনে হচ্ছে। তো এটাকে এখন পূরণ করাটাও বিজেপির দায়িত্বের মধ্যে পড়বে। বিজেপিকে প্রমাণ করতে হবে যে অ্যাকচুয়ালি বৃহত্তর স্বার্থ, ওদেরকে আমরা সত্যিকারের আশ্রয় দিই না। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তাকেও সেটা পূরণ করতে হবে। তাছাড়া যেসব কথাগুলো বলেছিলেন প্রতিশ্রুতি, সেগুলোকে পূরণ করতে হবে, করে সময় লাগবে। আসলে বাংলা না সারা জীবনই খেসারত দেয়, মানে খেসারত বলতে বলি হয়ে যায়। ন্যাশনাল ইন্টারেস্ট, বাংলার মানুষের এই মানসিকতার উপর দিয়ে রোলার চালানো হচ্ছে। মানুষ মানতে পারছেন না, কিন্তু ন্যাশনাল ইন্টারেস্টে এখানে যারা আছেন তারাও হয়তো মানছেন, বা তাদের মতো করে হয়তো চেষ্টা করছেন। এটা আছে, এর আগেও ব্যাপার আমরা শুনতাম যে আদৌ কি পরিবর্তন হবে। কিন্তু আরেকটা বড় প্রশ্ন, যে যাদের বিরুদ্ধে বড় বড় অভিযোগ আছে, কেস আছে, যাদের নিয়ে তুমি এত সরব হয়েছিল তোমার চ্যানেলে, শুধু তো মমতা বন্দ্যোপাধ্যায় নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুল টিম, তারা একটা স্মিত হাসি বা হো হো করে হাসি দিয়ে, মানে হাসির রোলে কীরকম যেন সব মিলেমিশে যাচ্ছে মনে হচ্ছে, সব দিয়ে দুর্নীতি চাপা পড়বে নাকি দুর্নীতিগুলো বেরোবে? আমরাই ছাড়বো না তো, আমরাও ওয়েট করছি। আমি তো ওয়েট করছি যে বিল পাস হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব, মানে বাদল অধিবেশন। আমি সেই জন্য একটা খবর করেছিলাম যে আপাতভাবে আমরা 15ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করছি, এবং শুভেন্দু অধিকারীর কাছেও এটা একটা বড় পরীক্ষা। কারণটা কি? কারণ বাদল অধিবেশনটা যেটা বলতে চাইছি, তো সেটা দেখি, সেটা দেখার পরে তারপর কি হচ্ছে সরকারের অবস্থান দেখতে হবে। তবে আমার ধারণা, বা আমি যতটুকু জেনেছি, যেটা মনে হচ্ছে এখন ওনারা যেটা করছেন এটা তো পরিষ্কার যে পিঠ বাঁচানোর জন্য করছেন। চতুর্দিকে যা সব ডিম থেরাপি চলছে, চোর স্লোগান চলছে, বাইরে বেরোলেই মুশকিল আছে। তো অনেকে তো বের হচ্ছিলেনই না, যাদেরকে দেখা যাচ্ছে এই ব্লক সেই ব্লক সব দিল্লিতে বসে রয়েছেন। তো এটা হচ্ছে পিঠ বাঁচানোর জন্য, নাহলে হয় এনারাই কম কথা বলেছেন বিজেপির বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, আজকে শুভেন্দুকে দেখে সব গদগদ। কালকে তো পুরসভাতে দেখলাম সব শুভেন্দু অধিকারী গেছেন, সেখানে মমতা ব্যানার্জির ভাতৃবধূ কাজরি, যিনি লোকজন নিয়ে ভোটের দিনে সব ধাওয়া করার চেষ্টা করেছিলেন শুভেন্দু অধিকারীকে, তিনিও এসে বলছেন এমন মুখ্যমন্ত্রী দেখিনি। তারপরে জুই বিশ্বাস, তারও সব বক্তব্য শুনছিলাম। এসব কি? আবার দেবাশিস কুমার নাকি বলেছেন ফোন করব। মেয়র ববি হাকিম, তিনিও চলে গেছেন স্টেজে। এগুলো সব হচ্ছে পিঠ বাঁচানোর। আসলে তৃণমূল কংগ্রেস দলটা এমন সব লোকজন করতেন শেষ দিকটাতে, কেউ স্বচ্ছ ইমেজ রাখতে পারেননি, এত চুরি দুর্নীতি হয়েছে। ফলে ভয় এসে গেছে যে মনে হচ্ছে তো ধরা পড়ে যাবো। আবার এদিকে সব ডিম থেরাপি চলছে, ধরপাকড়ে চলছে। তো এইসব দেখে না একটা ভয় এসে গেছে। সেই জন্য মনে করছেন যে আমরা যদি একটু আলাদা ব্লক তৈরি করি, শুভেন্দুর সঙ্গে একটু হাই হ্যালো করি, তাহলে আমরা
পিঠটা বেঁচে যাব। কিন্তু আমাদের বক্তব্য সত্যি কি শেষ পর্যন্ত পিঠটা বাঁচবে? তবে আমাদের দাবিও থাকবে যেন না কারো পিঠ বাঁচে, প্রত্যেকটা দুর্নীতির জন্য তদন্ত হয়। সায়নী ঘোষ, তার সম্পর্কে কত দুর্নীতি আছে, যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনিই তো বলেছেন একটা সময় যে এর বিরুদ্ধে এই আছে, ওকে তো ধরাই যায়, এটা পর্যন্ত বলেছেন। ফলে মানুষও দেখবেন তখন মানুষের পালস নিয়ে কিন্তু চলতে হবে। মানুষের ভোট নিয়ে চলে এসেছি মানে আমি জনতা যা খুশি, জনার্দন। হ্যাঁ যা খুশি করবো, ক্ষমতায় চলে এসেছি, এটা বললে কিন্তু বেশি দিন টেকা যাবে না। তো সেটাও নিশ্চয়ই বিজেপির একটা সর্বভারতীয় দল, তারাও সেন্টিমেন্ট নিশ্চয়ই বোঝে। তো এই মুহূর্তে হয়তো লস হচ্ছে কোথাও, কিন্তু ওদের ভাবনায় নিশ্চয়ই আছে যে এটাকে কী করে কাভার আপ করবো। তো দেখা যাক, তবে কাউকে ছাড়া হবে বলে আমার মনে হচ্ছে না। আর এটা অনেকে হয়তো ভাবছেন যে সায়নীরা এখন এই করছে সেই করছেন, ওরাই হয়তো আবার বিজেপির টিকিট পেয়ে যাবেন পরবর্তী ভোটে। দেখো, রাজ্যসভাতে যেটা হচ্ছে এটা বাধ্যবাধকতা, অন্তর থেকে না। কিন্তু লোকসভাতে যারা আলাদা ব্লক তৈরি করে আছেন, জানি না তাদেরকে কী বলা হয়েছে বা কিছু তারা আশ্বাস পেয়েছেন কি না, এইরকম কোনো সম্ভাবনা নেই আমি বলতে পারি যে যাদেরকে বিজেপি পরবর্তী লোকসভা নির্বাচনের টিকিট দেবে বলে। ফলে এটা সবটাই হচ্ছে টাইম বিং, এই বিল পাস করানোর জন্যে। ফলে এই নিয়ে এক্ষুনি হাহুতাশ করার কিছু নেই, মানুষের কষ্ট আবেগ সেটা আমরা পরিষ্কার বুঝছি, কিন্তু এর উত্তর পাওয়ার জন্যে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। শফিকুল ইসলাম, তোমার নামের মধ্যেই ইসলাম, তো একজন ইসলামিক কমিউনিটির লোক হয়ে, মুসলিম হয়ে তুমি বিজেপি ঘনিষ্ঠ কী করে হলে? এটা হ্যাঁ তাই এমনই হয়ে গেছিলো যে তৃণমূল কংগ্রেস না করলে মনে হয় তিনি মুসলিম না, মুসলিম অথচ টিএমসি করবে না, এ আবার কিসের মুসলিম, এর জাহান্নাম যেতেই হবে। আমাকে অনেকে বলতেন আমি কাফের, আমি অমক, আমাকে কবর দেওয়ার লোক পাওয়া যাবে না, কবর দিতে গেলে কোথা সাথে থেকে, লোক মানে থাকে কারা তো, বলতো এটা? মুসলিম কমিউনিটির লোকেরা। আমাকে কবর দেওয়ার লোক পাওয়া যাবে না। একজন ইউটিউবার তিনি তো দায়িত্ব নিয়ে ফেলেছেন আমাকে কাফের সাজানোর। আমাকে যেহেতু জেলবন্দি করা হয়েছিল সেই সব নিয়ে কত কটাক্ষ, কত কী, পরে আবার নিজেই জেলবন্দি হয়ে গেছিলেন, আমি জানি না এখন জামিন পেয়েছেন কি না। তো এইরকম সহ্য করতে হয়েছে আমার ধর্ম নিয়ে। আমি বলি যেটা বলার খবর নিয়ে বলো না ভাই, ধর্ম নিয়ে, ধর্ম তো ভিতরে ব্যাপার, কে জান্নাতে কে জাহান্নামে যাবে সেটা সে নিজে নিজে বুঝে নেবে। কিন্তু যখন দেখতো যে কোনো যুক্তি দিয়ে হচ্ছে না, কিছু দিয়ে হচ্ছে না, তখন ওই আর কি ব্যাপার। তো হ্যাঁ, যেহেতু বিজেপির সম্পর্কে একটা সেন্টিমেন্ট তৈরি করা থাকে যে গুজরাটে দাঙ্গা লাগানো, রাম মন্দির, বাবরি মসজিদ ভেঙে, তো আমার খবর যেহেতু বিজেপির পক্ষে মিলে যেত, সেই জন্য আমাকে কাফের ইত্যাদি, টিএমসিকে রাখতে হবে, এটা আমাকে দায়িত্ব নিতে হবে, এইরকম বলার চেষ্টা হতো। কিন্তু আমার ভাবনা ছিল এটাই যে টিএমসিকে তো আমরা একটা সময় ভালো ভেবেছিলাম, তখন তো পরিবর্তনটা এসেছিলো, কিন্তু দেখলাম টিএমসিকে দিয়ে হচ্ছে না, না মুসলিম কমিউনিটির কিছু হয়েছে না অন্য কিছু হয়েছে। মুসলিম কমিউনিটির কি কোনো উন্নতি হয়েছে? এরা বোঝে না তো। আসলে এরা ওই তো অশিক্ষিত মূর্খের দল, সামান্য সুরসুরি দিলেই ভাবে আমাদের পক্ষে। কাদের কথা বলছো? মুসলিম কমিউনিটির তারা, হ্যাঁ অশিক্ষিত দল না, কজন শিক্ষিত লোকজন আছেন, মুসলিমরা কজন শিক্ষিত আছেন সে তো সরকারি হাসপাতালে দেখলেই দেখতে পাওয়া যাবে। সরকারি হাসপাতালে 90% বেডে মুসলিম পেশেন্ট, আর 5% তুমি ডাক্তার পাবে না। এটার পরে তুমি যে মানে ঠিকভাবে বাড়ি ফিরতে পারবে, তোমার ভয় লাগে না? ভয় তো থাকে, ছিল, এখন আর কিসের ভয়, এখন তো ন্যায় প্রতিষ্ঠা হয়েছে, আইনের শাসন শুনতে পাচ্ছি, এখন তো আর ভয় লাগে না। তো এই জন্যেই, কারণ যেসব মুসলিম ছেলেরা আমাকে ওই ফোনে হুমকি দিতেন একটা সময়ে, দেখে নেবো, উল্টোপাল্টা খিস্তি খাবারই করতো, এখন তো এখন তার থেকে বেশি মুসলিম কল আসছে। এখন মুসলিম কল আর হুমকি নেই, এখন সালাম দেয়, ভাইজান ভালো আছেন, আসসালামু আলাইকুম। তো তাকে আমিও পাল্টা সালাম দিই। এখন আর নেই, এখন তাদের যেন কোথাও মনে হয়েছে যে বিজেপিতে চলে এসছে, এবার তো আমাদের খাতরা হয়ে যাবে, তাহলে শফিকুলকে ধরে বাঁচতে হবে। কিন্তু আমি দেখো সেটা মনে করি না। এই যে 1-1.5 মাস বয়স হয়ে গেল সরকারের, কোথায় মুসলিমদের উপরে কোনো নির্যাতন হয়েছে, কিছু হয়েছে? আজকে যদি ক্ষমতা না আসতো, এই মুসলমান লোকেরাই বেশি মারা যেতেন, কত খুন খারাপি হতো। তো আইনের প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমার কোথাও মনে হয়েছিল, অ্যাকচুয়ালি আমার হাতে কোনো অপশানও ছিল না। আমি টিএমসিকে সরানোর চেষ্টা করেছি, সামনে পেয়েছি লড়াইয়ের জায়গাতে বিজেপি। যদি বামেরা থাকতো নিশ্চয়ই বামেদের পক্ষেই বলতো। আমি বিজেপির কোনো দায়িত্ব নিইনি, বামেদেরকে আর কেউ ছিল না, বাম বা কংগ্রেস কেউ ছিল না। তো সেখানে বিজেপিকে দেখতে পেয়েছি শক্ত খুঁটি, তাই তাদের হয়ে কথা বলেছে। কিন্তু ওরা আমাকে বিজেপির লোক, দালাল, মুসলমান হয়ে কী করে করছে এসব বলতো, বুঝতো না। আমি বলেছিলাম যে পরে বুঝতে পারবেন আমি কার লোক। তো ওইসব বলেছে, কিন্তু আমার ফোকাস ঠিক ছিল পরিবর্তন করাতেই হবে, সেই জন্য আমি ওইগুলোকে পাত্তা দিইনি। কারণ আমার বিশ্বাস ছিল যে সরকারের পরিবর্তন হলেও, হ্যাঁ বিজেপির একটা আক্ষেপ আছে, মুসলিম ভোট তারা পায় না। দেখবে অনেক সময় বলে যে মুসলমান আমাদেরকে তো ভোট দেন, সত্যি মুসলমানদের মধ্যে সিএম বলেছেন, আমি জানি এটা আক্ষেপের জায়গা থেকে, এবং ওনারা এটাও বলতেন হিন্দু ভাই ভাই,
কিন্তু আমি তো মুসলিম, আমার কোনো রাগ হতো না, কারণ আমার মনে হয়েছিল যে হিন্দু হিন্দু ভাই ভাই এই যে কথাটা বলা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কোনো সাম্প্রদায়িক স্লোগান না, এটা পলিটিক্যাল স্লোগান। বলা হচ্ছে তুমি হিন্দু, কি মরুভূমিতে মরুদ্যান? না বলা হচ্ছে হিন্দু, হ্যাঁ। কিন্তু এটা তো হচ্ছে পরিবর্তনের জন্য না। তারা চেয়েছিলেন যে মুসলমানরা যেহেতু ওদিকে ঢুকে রয়েছেন, আমাদের হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, তো পলিটিক্যাল স্বার্থে এই কথাটা বলেছেন। সেটা আমি এটা খুব গায়ে নিতাম না, বরং আমি ওটাকে বেশি করে আমি আরও প্রচার করেছি, কারণ আমি দেখছি যে মুসলমানদের দ্বারা হবে না পরিবর্তন, সুতরাং হিন্দুদেরকে ঐক্যবদ্ধ রাখতে হবে, জনমত সেই মতোই তৈরি করতে হবে। তো সেটা হয়েছে। আর সরকার এসছে, কিন্তু সরকার এসে কি এইরকম করেছে যে মুসলমানদের জন্য আলাদা বিধান? এই যে সরকার এসেই একটা ভাতা বন্ধ করেছে, ইমাম মুয়াজ্জিনদের ভাতা বন্ধ করেছে। আচ্ছা, এটা করেই ক্ষান্ত থাকতে পারতো শুভেন্দু সরকার। সেই সঙ্গে কি করা হয়েছে, পুরোহিতদের ভাতা বন্ধ করে দিয়েছে। তো নাই তো করতে পারতো, পুরোহিতরা নিশ্চয়ই ক্ষুণ্ণ হয়েছেন, ক্ষুব্ধ হয়েছেন, সেটা না করে সবার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে ভাবনা, না দেখো কিছু সেন্টিমেন্ট তো থাকবেই। একটা সরকার এসছে, অনেক কষ্টে এসছে, অনেক যন্ত্রণা নিয়ে এসছে, মুসলমানদের জন্য পরিবর্তন বারবার আটকে যাচ্ছিল, ফলে কিছু সেন্টিমেন্ট থাকবে। কিন্তু তারপরও সরকারের যা ভূমিকা দেখতে পাচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার, এই অন্নপূর্ণা ভাণ্ডার যেটা যোজনা, সেটা মুসলমানদের অ্যাকাউন্টে ঢুকছে। ফলে এই যে আবার মনে হয় মুসলিমদের মধ্যে একটা ভুল ভাঙছে এখন, যেটা মনে করা হচ্ছিল বিজেপি সেরকম না। তো এইভাবে যদি উন্নতি করে বিজেপি, মুসলমানরাই বা কেন সরে সরে থাকবেন? তুমি যখন প্রার্থনা করতে যাও, যখন নামাজ পড়তে যাও, এখন নিশ্চয়ই পরিবর্তন হয়েছে, এখন তোমার অনেক সম্মান আরও বাড়বে তোমাদের কমিউনিটিতে, কিন্তু যখন তুমি বলছো যে এই সমস্যাগুলো হচ্ছে, তখন কি তোমাকে ধর্মীয় স্থানে যেতে বাধা দেওয়া হতো, নাকি তুমি যেতে পারতে? আমি বরাবর দাপটে, আমি ধর্মীয় স্থান বলতে আমি তো বাইরে কোথাও যাই না। আমার বাড়ির পাশে আমি একটা মসজিদ তৈরি করেছি। এই যারা আমাকে বলেন না আমি মুসলমানের কলঙ্ক, বলবেন, কিন্তু আমার পাড়ায় গিয়ে, আমার যেটা একেবারে পাড়া, আমি যেখানে থাকি, আমার পাড়ার লোকেদের যে কোনো একটা লোককে জিজ্ঞাসা করবেন তারা আমাকে কতটা সাপোর্টিভ এবং আমাদের মধ্যে কী সম্পর্ক। আমরা মসজিদ তৈরি করেছি, এখনও কনস্ট্রাকশন চলছে, নামাজ পড়ার মতো উপযুক্ত জায়গা হয়ে গেছে, আমি নামাজ পড়তে যাইও যখন আমি ওখানে থাকি। তো এটা নিজেদের মতো, বাধা দেওয়ার কেউ নেই। কিন্তু তাহলে আমার পাড়ার লোকেরাও তো মিশতেন না আমার সঙ্গে, যদি আমি খুব খারাপ লোক হতাম। বরং তারা আমাকে বলেন যে জানো তোমার সম্পর্কে কত কী লোকজন বলেন। আমরা তাদেরকে আবার বলি যে যা তোমরা দেখছো ওকে, বা তোমাদের যা ধারণা, অ্যাকচুয়ালি মানুষটা এরকম না। তারাও নাকি অনেকে অবাক হয়ে যান তাদের কথা শুনে। তো পাড়ার লোকেরা ঠিক আছে, আর আমি নিজে ঠিক আছি। আমি মনে করি যে নামাজ পড়া বা এইসব, এটা ভিতরের ব্যাপার, আধ্যাত্মিক একটা নিজস্ব ভাবনা, এটা দেখনদারি করার কোনো প্রয়োজন নেই। তো আমি আমার সঙ্গে আমার আল্লাহর কানেকশন, ফলে ওরা কে কী বললো আমার কিছু যায় আসে না। আর যারা এইগুলো বলে না, তারা অ্যাকচুয়ালি ধর্মটাকে ঠিক করে জানেন না। সেই জন্য তারা এই ভুল বুঝে তারা মনে করেন যে এই সব নিয়ে বললেই মনে হয় জান্নাত পেয়ে যাব। কিন্তু এসব বলতে গিয়ে অ্যাকচুয়ালি ইসলাম ধর্মকে তারা কতটা ছোট করছে সমাজে অন্য ধর্মের কাছে, তারা এটা বুঝছে না। ওদের জন্যই তো আজকে ইসলাম ধর্মটা এইরকম একটা ইমেজ হয়ে গেছে, একটা বিভাজন চলে এসছে। তো আমরা চেষ্টা করছি নিয়মটা ঠিকঠাক মেনে সকলের সঙ্গে মিলেমিশে যেভাবে থাকা যায় সেটা, কিন্তু ওদের আবার সেগুলো সহ্য হয় না। আর এই ধর্মকে নিয়ে এই মোল্লা মৌলবীদের একটা অংশ ব্যবসা করেন না, তাদের ব্যবসায় অনেক সময় ঘা হয়ে যায় আমরা যেভাবে চলি, সেই জন্য এরকম ছড়ানোর চেষ্টা হয়। বাট আমরা চাইছি একটু বোধ বুদ্ধি বৃদ্ধি করতে। শফিকুল, আমার কয়েকটা ছোট ছোট প্রশ্ন, আমি চাইবো যে তুমি ছোট ছোট উত্তর দাও। প্রথম, একজন মুসলিম হিসাবে, একটা ইসলামিক কমিউনিটিতে বিলং করে, তুমি এখন সরকার পরিবর্তন হয়েছে, বা আমি যদি আরেকটু বৃহত্তর প্রেক্ষাপটে তোমাকে জিজ্ঞেস করি যে মুসলিম সমাজের যে উন্নতি, সেটা বাম আমলে বলো, তৃণমূল আমলে বলো, যেভাবে হয়েছে, বা তারও আগে বাংলা কংগ্রেস, তুমি মুসলিম কমিউনিটিকে কোন জায়গায় দেখতে চাইছো এবং তারা সেটা অ্যাচিভ করার ইচ্ছেটা প্রকাশ করবে বলে তোমার মনে হচ্ছে? মানে কত পার্সেন্টেজ দেবে তাদের, যে সেই ইচ্ছেটাও তাদের থাকবে? না, আমি না একটা কথা বলেছি যে সরকারটা এসছে, এই সরকার যদি অন্তত 15 বছর থাকে, আমি তো বলবো মুসলিমদের যা অবস্থা এখনো পর্যন্ত তার থেকে অনেক বেটার দেখতে পাবো। কারণটা কি? কারণ এর আগে যে সরকারগুলো ছিল, মানে টিএমসি সরকার বা বাম সরকার, ওরা যেটা করতো, ওরা তোষণের রাজনীতি করতো। দেখতো না যে এই কমিউনিটির কী হচ্ছে না হচ্ছে, তোষণ। সেইগুলোতেই একটু করে উস্কানি দিত, যাতে করে তারা ঐক্যবদ্ধ থাকে এবং অন্য দল বিরোধী অবস্থান ব্যক্ত করে। তো এটা করতে গিয়ে কি করা হয়েছে? ওই পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থাতে আটকে রেখে দেওয়া হয়েছে। প্রকৃত শিক্ষা, আধুনিক শিক্ষার দিকে তাদেরকে ঠেলা হয়নি। ধর্মীয় সুশ্রীর বিষয়টা তাদেরকে বেশি করতে দেওয়া হয়েছে। আর যেসব
দপ্তরগুলো আছে মুসলিমদের ডেভেলপমেন্টের জন্য, ওয়াকাফ, মাইনরিটি, ওখানে কিছু লোককে বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারা কি করছেন না করছেন, আদৌ উন্নতি হচ্ছে না, তারা পকেট মোটা করছেন, কেউ দেখেননি। ফলে কিছু মানুষ মুসলিম সমাজের যারা ওই সব পদে বসেছেন তারা পকেট মোটা করে নিয়েছেন, আদতে কমিউনিটির কোনো কাজ হয়নি। আর এরা দেখতে যায়নি এই জন্যে, যদি ওটা নিয়ে প্রশ্ন উঠে যায় তাহলে তো আবার মুশকিল হয়ে যাবে। এই যে ওরা যা পারে করুক, আমার ভোটটা যেহেতু আমি পাই, এটা করতে গিয়ে ওই আলাদা আলাদা থেকে যাওয়া, ওই পেছনের সারিতে থেকে যাওয়া, এটা হয়েছে। কারণ ওদের ভোটের দরকার ছিল। আর এখন যে সরকারটা এসছে এদের কিন্তু মুসলিম ভোটের দরকার নেই, ফলে তোষণের কোনো প্রয়োজন নেই। আর যখন তোষণের কোনো প্রয়োজন থাকবে না, তখন খেটে খাও, তোমাকে তোমার কম্পিটিশনে উঠে এগোতে হবে, কেউ তোমাকে আলাদা করে প্রেফারেন্স দেবে না। তো এতে করে কম্পিটিশন বা ওই তোষণের না থাকলে নিজেকে এগোতে হবে। যখন কোনো মানুষ ভাবেন যে আমার কেউ কিছু ওই রকম তোষণ করা বা এ করার কেউ নেই, আমাকে নিজেকে এগোতে হবে, কম্পিটিশনে থাকতে হবে, সেই মানুষের উন্নতি বেশি হয়। সেই জন্য বলছি, এখন যে সরকারটা এসছে এখানে কিন্তু মুসলিম তোষণ বলে কিছু নেই। ফলে এদেরকে মূল স্রোতে টিকে থাকতে হবে। আর টিকে থাকতে গেলে নিজেদেরকে মূল স্রোত যেদিকে যাচ্ছে সেই মতো করে এগোতে হবে। তো এই সঙ্গে থেকে এই কমিউনিটি অনেক বেশি ডেভেলপ হবে, আমার যেটা বিশ্বাস। আর দুই, এই যে অহেতুক সুরসুরি পলিটিক্সে মুসলিমদেরকে জড়িয়ে রাখা, এখন আর সেটারও কোনো দরকার নেই। এখন মুসলিম ভোটটাই তো কার্যত অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। সুতরাং এরাও আর ওই সুরসুরির মধ্যে থাকবে না, ভোটে ওইসবে সস্তার পলিটিক্সে থাকবে না। এরা কাজে মন দেবে, এরা পড়াশোনায় মন দেবে। তো কাজে মন দেওয়া মানে আর্থিক উন্নতি, পড়াশোনায় আধুনিক শিক্ষায় মন দেওয়া মানে তাদের সামগ্রিক শিক্ষার দিক দিয়ে উন্নতি। তো ফলে এরকম যদি 15টা বছর চলে তো নিশ্চয়ই উন্নতি হবে। তোষণ চলছিল বলে এই সমস্যাটা। আমি মেয়ে হিসাবে একটা জিজ্ঞেস করছি, আমি জানি না এটা আমার বলা উচিত হচ্ছে কিনা, আমি কিন্তু ক্ষমা চেয়ে নিয়েই জিজ্ঞেস করছি, এটা আমার মনের ভাবনা। ভারতবর্ষ যখন স্বাধীনতার আন্দোলন করছে তখন হিন্দু মুসলিম একসঙ্গে, নেতাজি যখন আন্দোলন করছেন তার সব থেকে যে কাছের এডস যারা তারা মুসলিম বেশিরভাগই। কিন্তু তারপর স্বাধীনতার পরে এখন মহিলা হিসাবে, এবং নেতাজির বাহিনীতে প্রচুর মহিলাও ছিলেন, তাদের মধ্যে বহু মুসলিমও ছিলেন। আজকে মুসলিম সমাজের মেয়েরাই এতটা পিছিয়ে গেল কেন? মানে তোমার কি মনে হয় যে হিন্দু ধর্মের যে ফ্লারিশ করা, এতটা এগিয়ে আসা, তার পিছনে কোথাও হিন্দুরা ধর্মটাকে চেঞ্জ করেছে, আপগ্রেড করেছে, আধুনিক করেছে, নিজেকে পরিবর্তন করেছে? যে অন্ধকূপে হিন্দু ধর্ম পড়েছিল সেখানে হিন্দু ধর্ম নিজেকে কি বলতে পারি যে সরাতে পেরেছে এবং নিজেদের জন্য একটা আলাদা জায়গা করতে পেরেছে, মেয়েরা বাইরে বেরিয়েছে। কিন্তু মুসলিম সমাজে বলা হয় যে, শুধু মুসলিম সমাজ কেন, যে কোনো সমাজ এগোয় যখন মহিলারা এগোয়, মেয়েরা এগোয়। পুরুষ তো নিশ্চয়ই এগোবে, কিন্তু আগে মেয়েদের এগোতে হবে। মুসলিম সমাজের এই জায়গাটা এখনো কেন, সেটা মানে আমি পিছিয়ে আছে কেন মেয়ে? পিছিয়ে আছে এই জন্যে কারণ ধর্মে আসলে কি জানো তো, ধর্মের সবটা না ঠিক করে ব্যাখ্যা করা হয় না, একটা পার্ট ব্যাখ্যা করা হয়, সেটাকে নিয়ে চলা হয়। আর আরেকটা সমস্যা আমাদের সমাজে, যারা এই ধর্ম সম্পর্কে ব্যাখ্যা করেন না তারা সব থেকে বেশি মূর্খ বলতে ইন দ্য সেন্স তার আধুনিক শিক্ষায় শিক্ষিত না। তারা হয়তো কিছু ওই ধর্মীয় বই পড়েছেন, কিছু গল্প শুনেছেন, সেটাই ব্যাখ্যা করেন জলসা মাহফিল করে এলাকায় এলাকায়। ফলে তারা কি বলেন, তারা বলেন মুসলমানদের পর্দা করাটা মাস্ট, মেয়েদেরকে পর্দা করতে হবে, 10 বছরের উপরে হলে, বয়ঃসন্ধি হলে তাকে আর মুখ দেখানো যাবে না তার। তো এখন যদি এই রকম বিধান বলা হয় যে মুখ দেখালে জাহান্নামে চলে যাবে, এরকম ভাবনায় করা হয়, তো সেই মেয়েটি আমাদের এখানকার যা শিক্ষা ব্যবস্থা, এখানে তার পর্দা করে তো যাওয়া তো সহজে যাবে না। নট অনলি দ্যাট, আমাদের এখানে ওয়েদার কেমন, ওয়েদার আছে, তাছাড়া যাওয়া না বলতে যান অনেকে, কিন্তু ওই আর কি, তাতেও তো কেউ দেখতে পারে, আমার মেয়েকে যাই পাঠাবো পর্দা করে, ওনারা মুখ খুলে ফেলতে পারে, বাড়ির লোকেদেরও একটা ব্যাপার আছে। আর এমন একটা ভাবনায় ভাবিত করা হয়েছে যে পর্দা না করলে মেয়ে তো যা হাল হবার হবেই, আবার এটাও বলেন মৌলভী সাহেবরা, বাম মায়েরও কিন্তু শাস্তি হবে। তো ফলে না, এই যে একটা কনসেপ্ট হয়ে গেছে যে মেয়েদেরকে বাইরে বের করা যাবে না, এটা হচ্ছে পিছিয়ে থাকার একটা অন্যতম কারণ। আর ওভারঅল শিক্ষায় পিছিয়ে তো শুধু মেয়েরা না, টোটাল মুসলিম জাতি পিছিয়ে আছে। তার একটা ছোট ব্যাখ্যা আছে, ছোট্ট করে বলে দিই ব্যাখ্যাটা, যে মুসলমানরা কেন হিন্দুদের থেকে পিছিয়ে গেল আধুনিক শিক্ষাতে। দেখো, যখন সমাজ ব্যবস্থা, আমি অনেকটা আগের কথা বলছি, তখন দুরকম জায়গায় শিক্ষা হতো। মুসলমানরা শিক্ষা দিতেন মাদ্রাসায়, হিন্দুদের শিক্ষা হতো টোলে। যখন আরও সব শাসন এসছে, তার মধ্যে ইংরেজরা বা আরও যেসব এই ধরনের ইউরোপীয় যারা এসছিল, তারা এসে কিছু আধুনিক স্কুল খুললো,
সেন্ট পল, সেন্ট জেভিয়ার্স, এসব কলেজগুলো খুললো। এই স্কুল কলেজগুলোতে হিন্দুরা তারা কিন্তু অ্যাট্রাক্টেড হলো, কিন্তু মুসলমানদের লোকেরা কিন্তু সেই সময় সেদিকে গেল না। কেন? আসলে হিন্দুদের মধ্যে ওই ধর্মীয় ব্যাপারটা অতটা মানে অন্ধের মতো আর কি গোড়ামি, ওটা তো অতটা নেই, তো মুসলমানদের মধ্যে সেটা কাটিয়ে এসেছে। মুসলমানদের ওই একটা এটা ছিল, গোড়ামি ব্যাপারটা ছিল। ওরা দুটো কারণে গেল না। একটা হচ্ছে যে আমাদেরকে সরিয়ে ইংরেজরা ক্ষমতায় আসছে, ওদের শিক্ষায় আমরা শিক্ষিত হব, আর দুই, আমরা মুসলিম আর ওদের স্কুলগুলো সব খ্রিস্টান মিশনারি ঘেঁষা, ওখানে আমরা শিক্ষা নেব না। তাহলে মুসলমানরা পেছালো, নিল না শিক্ষা, হিন্দুরা শিক্ষা নিতে শুরু করলো। সেই যে গ্যাপটা তৈরি হলো, সেই গ্যাপটা আজও পূরণ করতে পারেনি। এটা হচ্ছে মুসলমানদের ওভারঅল শিক্ষায় গ্যাপ। আর মেয়েদের ক্ষেত্রে এই গ্যাপ, যেহেতু এখানে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে গেলে কে জানে মেয়েকে আমি বাড়ি থেকে পাঠালেও সেখানে পর্দা প্রথা মানবে কিনা। তারপর এরকম কনসেপ্টও আছে, আধুনিক শিক্ষায় শিক্ষিত হলে মেয়ে মডার্ন হয়ে যাবে, সুতরাং তো পর্দা মানবে না। মেন হচ্ছে পর্দা থেকেই মেয়েদেরকে এইভাবে পিছিয়ে রাখার বিষয়টা হয়েছে। সেটা করতে করতে আজকে এরকম পিছিয়ে গেছে। কিন্তু ওদের বোঝা উচিত ছিল যে ইসলাম ধর্মটাও কিন্তু শিক্ষার কথা বলেছে। কথা বলা আছে, শিক্ষার জন্যে তুমি সুদূর চীন হলে যাবে। তখন চীনটা ওদিক থেকে অনেক দূর ছিল বলে সে চীনের কথাটা বলা আছে। কিন্তু ওরা ওই কথাটা ব্যাখ্যা করলো না, ওরা শুধু পর্দাটা ব্যাখ্যা করলো, যে পর্দা তো হবে কিন্তু মেয়ের শিক্ষা নেওয়াটা তো জরুরি। তাহলে আমি যদি দেখি যে শিক্ষাটা আমার জরুরি, সেই শিক্ষাটা নিতে গেলে হয়তো পর্দা ততটা হবে না, কিন্তু শিক্ষাটা নিতে হবে। কিন্তু আর শিক্ষা থেকে পর্দাতে ফোকাস করলো, শিক্ষাটাই ফোকাস করলো না। এই যে অর্ধেক বোঝা হলো, এই করে আজকে মুসলমানরা এরকম গোড়ামির মধ্যে থেকে গেছিলো। সেই জন্য মেয়েদের শিক্ষার দিকটা হয়নি। ঠিক আছে, তুমি যখন চীন যাবে না, আধুনিক শিক্ষাই নেবে না, তাহলে তোমরা তাহলে আলাদা শিক্ষা করো না মুসলমানদের আধুনিক শিক্ষা নেওয়ার জন্য। তুমি আধুনিক শিক্ষার প্রতিষ্ঠান তৈরি করো না, ঠিক আছে, ওখানে পর্দা করো না, তো শিক্ষাটা তো মেন। তুই শিক্ষাটা গুরুত্ব দিলে, তুই পর্দায় গুরুত্ব দিলে, কিন্তু পর্দার মানে প্রয়োজনীয়তা সেটা একজনের ব্যাপার আছে। পর্দা, শালীনতা, পর্দা মানে বোরখা পরলে যে শালীন হয় তা না। তুমি আমার সামনে বসে আছো, তোমার তো অশালীন লাগছে না। এটা হচ্ছে আবার এরকম অশালীন অবস্থাতেও অনেকে বসেন, সেটা আমরা নিশ্চয়ই কেউই সাপোর্ট করি না। আর সেটা নিজেকে শালীন অবস্থায় যেমন করে খুশি রাখা যায়। এবার কিছু মানুষ আছেন, ওই যে বললাম অর্ধশিক্ষিত, যারা ইসলাম ধর্মটাকে ঠিক করে বোঝেননি, তারা ভাবলেন কালো পোশাক পরলেই মনে হয়ে যাবে। আরবে কালো পোশাক পরা হতো, ওখানে রোদের লু ইত্যাদি আছে, নানান ভাবনা থেকে বলা। কিন্তু বোরখাটা যে মাস্ট, বোরখা উল্লেখ করা আছে ধর্মে, ওটাই পড়তে হবে এরকম কোনো ব্যাপার না। এই ধর্মটাকে ঠিকঠাক না বোঝার কারণে এসব প্রচুর মিসকনসেপ্ট, মানে ভুল ধারণা এটা বাজারে এসছে। সেই জন্যই তো বলি যে আধুনিক শিক্ষারও প্রয়োজন রয়েছে। আপনি ইসলাম ধর্মটা, যে কোনো ধর্ম আপনি পড়ুন, তার সঙ্গে আধুনিক শিক্ষায় শিক্ষিত হলে না, একজন শুধু ধর্মীয় শিক্ষায় শিক্ষিত মানুষ যে ব্যাখ্যা দেবেন ধর্ম সম্পর্কে, তার সঙ্গে আধুনিক বিজ্ঞান যদি যুক্ত হয়ে যায় না, সেই মানুষটি সেই ধর্ম সম্পর্কে দারুণ ব্যাখ্যা দেবেন, যেটা সবার কাছে গ্রাহ্য হবে। আমার ধর্মে সেটার খুব অভাব রয়েছে। সেই জন্য সব যেটা প্রয়োজন সবার আগে, শিক্ষাটা সবার আগে প্রয়োজন, সেটাকে উপেক্ষা করা হয়েছে। যেটাকে না করলেও চলবে বা অন্যভাবে নিজেকে শালীন রাখা যাবে, সেটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। শফিকুল ইসলাম বিজেপির দালাল নয়, এখানে বললো। শফিকুল ইসলাম একজন সফল ইউটিউবার। শফিকুল ইসলাম সবার আগে একজন প্রতিবাদী মানুষ, ভালো মানুষ, যে সত্যি কথাটাও বলতে পিছুপা হয় না, কিন্তু সেটা তার নিজের কমিউনিটির বিরুদ্ধে হলেও। শফিকুল ইসলামকে কি আগামী দিনে আমরা কোনো সন্ত সুফি বা এরকম কোনো একটা জায়গায় দেখব ধর্ম প্রচারক হিসাবে? কারণ এই যে ধর্মের গোড়ামি সরিয়ে একটা আলোর ছটা নিয়ে আসা, তোমার নিজেরও একজন মেয়ে আছে, তো এই আলোর ছটা নিয়ে আসা যেটা মুসলিম সমাজে ভীষণভাবে দরকার, এই কাজটা কি তুমি করবে? তুমি রাজনীতি জয়েন করতে চাওনি, আমি জানি যে তোমাকে শাসক থেকে বলা হলেও তুমি সেটা রিজেক্ট করেছো, তো এই কাজটা কি তুমি করবে? না, আমার মনে হয়েছে যে সবাই কেন পলিটিক্স করবেন, আরও সমাজে কাজ রয়েছে। একটা সমাজের ভালো মন্দ, বিশেষ করে আমার যে উপলব্ধি আমার জীবনে, সেগুলো শেয়ার করতে চাই। বা একটা জীবন কীভাবে এগোতে গেলে কী করা উচিত, কোনগুলোকে ঠেলা উচিত, সেগুলো আমার যে উপলব্ধি, সেগুলো বলতে যাই। আমি অনেক ঝড়ঝাপটা সামলে একটা জায়গায় এসছি, মানুষও দেখছি আমার কথাকে গুরুত্ব দিচ্ছেন, লোকে বলছেন। আমি জানি না কেন বলেন, লোকে বলেন আপনি খুব সৎ। তো আমি তো কাউকে কানে বলতে জানি আমি খুব সৎ। তারা এই সিদ্ধান্তে এসছেন, আমার কথা শুনে কাজকর্ম দেখে সিদ্ধান্তে এসছেন। তো কিন্তু এটাও আবার দেখো আজকে এতদিন পর আমি তোমাকে আমার স্টুডিওতে ডাকছি। আমি পডকাস্টটা কিন্তু অনেক আগে করেছি, কিন্তু সেই সৎ সাহসটাও কিন্তু আমাদের ছিল না, যেটা তোমার ছিল। যে তোমাকে ওই আমলে কিন্তু আমি ডাকতে পারিনি, সরকার বদল হয়েছে তারপরে ডাকতে পারছি, সেই জায়গাটা হয়েছে। কিন্তু তোমার সেই সৎ সাহস ছিল যে তুমি আমাদের থেকে এখানেই অনেকটা এগিয়ে, তুমি সেই সময়ে বসে প্রতিবাদ করছো, এটাও একটা সততার তো নিদর্শন। যাই হোক, এই যে লড়াইয়ের কথাগুলো বলা এবং উপলব্ধি করা,
তো আমি চেষ্টা করব সেগুলো মানুষকে বলতে বলতে যাওয়া, সবটা যে তারা ফলো করবেন তা না, আমার উপলব্ধিগুলো বলতে বলতে যাওয়া, সেই কাজটা আমি করতে চাই। আমি সুফি সন্ত মানে সন্ত এরকম ব্যাপারটা না, আমি সবসময় ধর্মের ব্যাপারে যেটা আমি মনে করি যে আগে আমার কোনটা দরকার সেটা আগে প্রাইম লক্ষ্যটা ঠিক করতে হবে, সেটাকে ঠিক করে বাকি ধর্মের যে ব্যাপারগুলো সেটাকে মানে ঠিকঠাক অ্যাডজাস্ট করতে হবে। ধর্ম আজ থেকে 500 বছর আগে ধর্ম কেন তৈরি হয়েছিল? একটা মানুষের প্রিন্সিপাল, একটা চলার রাস্তা তৈরি করা হয়েছিল, তো যে একটা তখন তো মানে একটা সংবিধান টাইপের, তো সেটা ভেবে করা হয়েছিল। কিন্তু ধর্মে, আমি ইসলাম ধর্মের কথাই বলছি, ইসলাম ধর্মের যে কোরআন শরীফ আছে না, একসঙ্গে কোরআন শরীফটা আসেনি, পাটে 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 এসেছিল। পাটে পাটে এসেছিল মানে যখন যেরকম প্রয়োজন হয়েছে সেই 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 মতো গাইডলাইন এসছে, তো একটা সময় গিয়ে শেষ হয়েছে। তো আমরা যে ধর্মটাকে আমরা যে এগিয়ে আসছি, তো আমাদের অনেক কিছু চেঞ্জ হচ্ছে, এখন অনেক কিছু প্রয়োজন হয়ে পড়েছে। এখন যদি আমরা সেই তখনকার আমলে বলি যে যখন সাপেতে কাটলে ঝাড়ফুঁক দিলে সেরে যেত, তো তখন হতো বলে আমরা ওটাই করবো, সেটা তো হয় না। তো আমাকে আমার আধুনিকরণ যেটা সেটা দেখতে হবে, বিজ্ঞানকে স্বীকার করতে হবে। তো মূল জিনিসটা আমাকে আগে দেখতে হবে। এই যে তুমি মহিলাদের পিছিয়ে পড়ার কথাটা বলছে, তো তোমাকে আগে ঠিক করতে হবে কোনটা আমার দরকার, আগে শিক্ষা না আগে এইরকম ঘরে বসে বোরখা নিয়ে বসে থাকা, এটাকে ঠিক করতে হবে। তাহলে আগে আমাকে শিক্ষাটা দরকার। তো সেই জন্যে আমাদের এগোতে গেলে যেগুলো আগে দরকার সেগুলোকে আগে ঠিক করতে হবে, সেটাকে ঠিক রেখে বাকি তুমি ধর্মীয় যে ব্যাপারগুলো আছে সেগুলোকে অ্যাডজাস্ট করতে করতে যাও। তুমি কিন্তু তাতে বেধর্মী হবে না। অ্যামেন্ডমেন্ট হয়, হ্যাঁ, ধর্মের কেন হবে? তাতে তুমি কিন্তু বেধর্মী হবে না। বা তোমাকে বলছে যে তুমি ধর্মের মূল যে প্রিন্সিপাল সেটাকে তুমি অস্বীকার করো, যে আগে নামাজ পড়া হতো এখন কেন নামাজ পড়বো, ওটা আমি বলছি না। কিন্তু আমাদের কিছু ভুল ভাবনা এগোচ্ছে, যেগুলোর মানে আধুনিকরণ, মানে আধুনিক হয়ে গেছে বিষয়টা, এবং তার সঙ্গে অ্যাডজাস্ট করা মানে এই না যে তুমি ধর্মকে লঙ্ঘন করছো, তুমি ধর্মের বিষয়কে লঙ্ঘন করছো। এই যে ফটো তোলা নাজায়েজ বলা আছে, তো আমাদের মুসলিমদের বলে ফটো তোলা নাজায়েজ, কিন্তু ফটো তাহলে এখন তোলা হচ্ছে কেন? কারণ এখন প্রয়োজন হয়ে পড়েছে। তুমি ফটো না তুলে তোমার পাসপোর্ট হবে না, তুমি পাসপোর্ট না হলে তুমি বাইরে যেতে পারবে না। কিন্তু বলা আছে তুমি উচ্চশিক্ষা নেবে, উচ্চশিক্ষা আধুনিক শিক্ষা নিতে গেলে তোমাকে অমুক দেশে যেতে হবে, তাহলে দেশে যেতে গেলে পাসপোর্ট দরকার, পাসপোর্ট করতে হলে ফটো দরকার। তুমি বলো আমার তো ফটো তোলা না যায়, আমি যাবো না, তাহলে বসে থাকো ঘরে। তাহলে তুমি বসে আছো ফটো তোলা না যায় বলে, কিন্তু ধর্মে যে ওই কথাটাও বলা আছে যে শিক্ষার জন্য তুমি সুদূর চীন পর্যন্ত যাও, তুমি সেটা মানলে না, তাহলে তুমি কি ইসলাম ধর্ম মানলে? এই যে আমাদের কিছু ওই মৌলভী ব্যাখ্যা করেন না, যাদের জন্য পিছিয়ে থাকা, তা আমি চেষ্টা করবো এগুলো এই সব ভুলগুলো ভাঙতে ভাঙতে যাওয়া। আমি বিরাট কেউ কেটে না, কিন্তু আমি লক্ষ্য কি সেটাকে স্থির রেখে একটু বোঝাতে যাব। আর আমার মনে হয় যদি এই কাজটা করা হয়, তাহলে এই যে ধর্মীয় যে বিভাজন, বিদ্বেষ, ভুল বোঝাবুঝি, সেটাও কিন্তু মানে চলে যাবে। কারণ সবার লক্ষ্য যদি উন্নতি হয়, সেই লক্ষ্যে স্থির থাকলে না, এই ধর্মীয় যে সুরসের সেন্টিমেন্ট সেগুলো তখন আর কোনো ইফেক্টিভ হবে না, বা ওই বিভাজনের বৃদ্ধির ক্ষেত্রে এটা কিন্তু কাজ হবে না। তাতে ওভারঅল বিশ্বে একটা অন্য সম্প্রীতি তৈরি হবে। তোমার সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কিরকম সম্পর্ক? সম্পর্ক তো আজকের না, সম্পর্ক অনেক আগের। যখন টিএমসিতে ছিলেন, আসছেন দল চেঞ্জ করে, তখন আমি আগেই জেনে গেছিলাম, তখন থেকে সম্পর্ক। আসলে যখন আমাদের কঠিন লড়াইটা হচ্ছিল না, তখন উনি টিএমসিতে থাকলেও উনি কিন্তু যোগাযোগ রাখতেন, আমার সঙ্গে কথা হতো। তারপরে এত লড়াই হয়েছে, ওনার গোটা পরিবারের সঙ্গে আমার সম্পর্ক। ওনাদের বাড়িতে এমন কেউ নেই যার সঙ্গে আমার কথা হয়নি। তো সম্পর্ক ছিলই। তারপর এখন মুখ্যমন্ত্রী হয়েছেন, মুখ্যমন্ত্রী হওয়ার পরেও আমি জানি না কার ক্ষেত্রে কী অভিজ্ঞতা হচ্ছে, আমি যেটুকু দেখছি যে আমার সঙ্গে যেমন সম্পর্ক ছিল কোনো চেঞ্জ নেই, আমার সঙ্গে এখনও যোগাযোগ আছে। তবে আমি নিজে একটু এড়িয়ে থাকার চেষ্টা করি, কারণ এখন অনেক ব্যস্ত। আগে যেমন কিছু দরকার হলেই ফোন করে দিলাম, হোয়াটসঅ্যাপ করে দিলাম, এখন একটু করি, রাতের দিকে করি, যখন তখন করি। এই কথাগুলো বলছো, এরপর তো তোমার চ্যানেল আমার চ্যানেল দু জায়গাতেই লিখে যাবে যে তুমি একদম বিজেপির দালাল, তো এগুলোকে সামলাবে কি করে? দালাল বলতে পারেন, কিন্তু অনেকের তো এটা ভাবা উচিত, যখন সম্পর্কের কথাটাই উঠে আসছে, তখন তাদের যেগুলো দরকার, রাজ্যের ভালোর জন্য যেগুলো দরকার, সেই কথাগুলো আমাকে বলে কাজটা করিয়ে নেওয়া, এটাই তো বুদ্ধিমানের কাজ হবে। আমার সঙ্গে যদি সম্পর্ক থাকে তাহলে আমি তো কিছু কথা বলতে পারি। তবে হ্যাঁ, অন্যায় আবদার কিন্তু আমি কখনোই করব না। আমি দেখেছি আমার ঈদের দিনে আমাকে একটা শুভেচ্ছা দিয়েছিলেন, হঠাৎ করে ফোন করেছিলেন দুপুরের দিকে, তো সেটা আমি রেকর্ড হয়ে গেছিলো ফোনে, আমি চালিয়ে দিয়েছিলাম আমার চ্যানেলে। তারপর দেখি যেন মনে হচ্ছে আমি মুখ্যমন্ত্রী হয়ে গেছি। এত লোকজন আমার বাড়ির সামনে আসছেন, ফোন করছেন, নানান আবদার। কিন্তু সেই সব আবদারের মধ্যে অন্যায় আবদারই বলবো, আমাকে আমার বাড়ির পাশে একটু পোস্টিং করে দিতে হবে।
আমি তোমাকে কতদিন ধরে ফলো করি, আমি তোমার কত পরিচিত, অমুক তোমার এত আত্মীয় বেরিয়ে যাচ্ছেন, স্বার্থ। কে বলছেন আমি পুলিশ অফিসার, আমাকে এই জায়গায় বদলি করাতে হবে, ওই জায়গায়। আমি বলি যে দেখুন এইসব আমার দ্বারাই হবে না। শুভেন্দু অধিকারের সঙ্গে আমার সম্পর্ক এই জন্যে আমি বুক ঠুকে বলতে পারি যে আমাদের মধ্যে কখনো চা পাওয়া ছিল না, এখনও। এই জন্যই হয়তো মানুষটি আমাকে বিশ্বাস করেন, অনেক মন খুলে কথা বলেন। আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে এত মন খোলা কথা। দাদা ভাইয়ের সম্পর্ক আমার সত্যি এখনও না শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী, আমার সেই ফিলিংসটাই আসে না। উনি যে মুখ্যমন্ত্রী হয়ে গেছেন এই ফিলিংসটাই আমার মধ্যে আসে না এখনও। শুভেন্দুদা আমি তো এটা কোথাও এই বিশ্বাসটা আছে কেন? কারণ উনি ভালো করে জানেন যে আমি কোনোদিন আমার নিজের জন্য বা কারোর জন্য আমি কোনোদিন চাইবো না, অন্যায় আবদার করব না। আমাকে অনেক মানুষ অনেক অফার করেন, আমি সেগুলো ফিরিয়ে দিই। প্রথমত আমার দরকার হয় না, এই ইউটিউবের দৌলতে আমি যা ইনকাম করি আমার চলে যায়। আর আমার উপরে প্রচুর নজরদারি থাকে, তো আমার খুব সতর্ক থাকতে হয়েছিল, বিশেষ করে আগের আমলে, না এই ফাঁসিয়ে দেয় অমুক টাকা কোত্থেকে ঢুকেছে। ওই জন্য আমার ইউটিউবের অ্যাকাউন্টের বাইরে মানে আর কোনো টাকা আমার এতে ঢোকে না। তাতেও আমাকে আমার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছিল আগের সরকার। তো এই হচ্ছে ব্যাপার, সম্পর্ক খুব ভালো, উনি বিশ্বাস করেন, এখনও আছে। এখন আমার একটাই টার্গেট যে মুখ্যমন্ত্রী আমাদের কাছের একজন মানুষ হয়েছেন, আর রাজ্যটার আমরা ভালো কিছু দেখতে চাই। আমরা সৌভাগ্যবান, একটা ডাবল ইঞ্জিন সরকার পেয়েছি। ফলে যেগুলো আমার মনে হবে চোখে যে এইগুলো করা দরকার, সেগুলো ওনার নজরে আনবো। মাইনরিটি সেলের যদি পরামর্শদাতা হিসাবে তুমি সক্রিয় রাজনীতিতে আসতে চাইছো না, কিন্তু মাইনরিটি সেলের যদি পরামর্শদাতা হিসাবে তোমাকে কোনো পোস্ট অফার করা হয়, তুমি নেবে, অ্যাকসেপ্ট করবে? আমি কোনোদিন কোনো পোস্ট নেব না। আমি কোনো পোস্ট, কোনো সরকারি কোনো সুযোগ সুবিধা আমি কখনো চাই না। আর আমার একটা বৃহৎ উদ্দেশ্য আছে, মানে আমি মন থেকে চাই, সবটা হবে কিনা আমি জানি না। এই সেল টেল সব দরকার নেই, সব সেল তুলে দাও, একটাই হোক আমরা ভারতীয়। আমি জানি এই কথাতে অনেকে ক্ষিপ্ত হবেন, রাখবেন, কারণ সংরক্ষণের একটা ব্যাপার স্যাপার থেকে থাকে। দেখো দেশটা এত বছর স্বাধীন হয়ে গেল, একটা সময় দরকার ছিল পিছিয়ে পড়া শ্রেণী, অমুক তমক সেকশন, অমুক তমক। এখনও কেন সেসব? এখনও কেন থাকবে? আজকে 75 বছর পার হয়ে গেল, এখনও থাকবে। এখন আমরা শুধু ভারতীয় বলে আমরা নিজেদেরকে বলবো না? এখনও সেল, অমুক গোষ্ঠী, তমক বর্ণ, এখনও। ফলে ওইসব না, বলে সেল টেলের দায়িত্বে যারা আছেন থাকবেন, যদি থাকে সেল যদি রাখা হয়। আমার মধ্যে এইসব নেই। তবে হ্যাঁ, আমি মুসলিম কমিউনিটিকে এগিয়ে নিয়ে আসার জন্য, মুসলিম মূল স্রোতে আনার জন্য আমার তরফ থেকে আমি জাস্ট কিছু কাউন্সেলিং যেটা বলা যায় সেটা আমি করব। আমি ঠিক করেছি যে আমি একটু গ্রামগঞ্জে ঘুরবো এবং মুসলিম এলাকাতে আমি একটু ঘুরবো, ঘুরে ঘুরে বোঝাবো এই ধর্মীয় গোড়ামিতে থেকে কী লাভটা হয়েছে আমাদের এতদিনে। বরং একটু যদি আধুনিক শিক্ষাতে আসি, আর আপনাকে তো ধর্মকে লঙ্ঘন করতে বলা হচ্ছে না, আপনি নামাজ পড়বেন, আপনি এই করবেন। আপনাকে কে বলেছে যে রাস্তাকে জ্যাম করে নামাজ পড়তে হবে? আপনার মসজিদে জায়গা নেই, কি হয়েছে? কিন্তু যে সমাজের কথা তুমি বলছো সেখানে জন্ম নিয়ন্ত্রণ একটা সবথেকে বড় ইস্যু। এবং তুমি যে কথাটা বলছো, সঞ্জয় গান্ধীর আমলে এই অমৃতা সিংয়ের মা, আমার নামটা এই মুহূর্তে ঠিক পারভিন সুলতানা বোধহয়, তিনি মানে সঞ্জয় গান্ধীর খুব ক্লোজ অ্যাসোসিয়েট ছিলেন, এবং তিনি এই নাসবন্দি নিয়ে একটা মোর্চা তৈরি করেছিলেন, এবং সঞ্জয় গান্ধীর নির্দেশেই তিনি এই কাজটা করতেন মুসলিম সমাজে। তারপর ইন্দিরা গান্ধীর কিন্তু খুব একটা পছন্দের মানুষ তিনি ছিলেন না, এবং তিনি ব্যর্থ হন, সেইবারে একেবারে হেরে যায়। তো এইরকম একটা জায়গা থেকে তুমি যে মানে কঠিন কাজটা বলছো, গ্রামে গ্রামে গিয়ে একজন মুসলিম পুরুষ হিসাবে প্রথম শিক্ষার আলোর আগে জন্ম নিয়ন্ত্রণটাকে খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু নয়, এবং সেটা যদি বোঝাতে হয় পুরুষ হিসাবে, কাদের বোঝাবে তুমি? এই কঠিন কাজটা তো মমতার বিরুদ্ধে বলার থেকেও কঠিন হলেও করতে হবে। জন্ম নিয়ন্ত্রণ নিয়ে মুসলিমদের একটা ভাবনা আছে, কনসেপ্ট আছে যে জন্ম নিয়ন্ত্রণ করা মানে মানুষ খুন করা, মানে বাচ্চাকে আসতে দিচ্ছি না, আগে খুন করছি, শিশু খুন করছি, এটা হচ্ছে কনসেপ্ট। কিন্তু এটা কি করে হলো? জন্ম নিয়ন্ত্রণ আগে তো বাচ্চাকে তার ভ্রূণ, তার মধ্যে প্রাণ আসতে দিলে তাকে খুন করলে, যেমন ভ্রূণ হত্যা দেখবে তুমি সবাই মানা করে, ভ্রূণ হত্যা তো অন্যায়। তো এটা তো ভ্রূণ হত্যা, জন্ম নিয়ন্ত্রণ, এটা তো এক জিনিস না। আমাদের বলা হয়, মৌলভী সাহেবরা জলসা করে বলেন যে জন্ম নিয়ন্ত্রণ করবেন না, রেজেকের মালিক আল্লাহ, তোমার দায়িত্ব, তুমি যা পারে করো, আল্লাহ তাদেরকে চালিয়ে দেবে। জন্ম নিয়ন্ত্রণ করলে ভীষণ পাপ হবে। আচ্ছা, জন্ম নিয়ন্ত্রণ করলাম না, আমি যা চাইলাম, মানে যত খুশি আমার বাচ্চা হয়ে গেল, বাচ্চা হলেই বলা হচ্ছে আল্লাহ দিচ্ছে 12টা 15টা বাচ্চা। আচ্ছা, ওই 15টা বাচ্চার মধ্যে যদি একটা বাচ্চা চোর হয়ে যায়, তার দায়িত্ব কার? তুমি জন্ম দিলে তোমার দায়িত্ব খালাস। তুমি জন্ম দিচ্ছ, যে বাচ্চাটা জন্মাচ্ছে তার দায়িত্ব নেওয়াটা তোমার দায়িত্ব, তোমার হবে না, তাকে মানুষ করা তোমার দায়িত্ব হবে না। তুমি বলছি ইসলামের সংখ্যা বাড়ছে, মুসলিম সংখ্যা বাড়ছে, আল্লাহ খুব খুশি হয়ে যাবে। আরে 15টা বাচ্চার মধ্যে 6টা বাচ্চা
চিটিংবাজ, পকেটমার। তো এইরকম এই বেনজল থাকলে কি আল্লাহ কি খুশি হবেন? তুমি তাকেই তুমি ধারণ করবে যাকে সত্যিই তোমার কথা অনুযায়ী প্রকৃত ধার্মিক ধর্ম অবলম্বন করে চলতে পারেন, সৎ মানুষ, ধর্মকথাবাদী সৎ মানুষ। সৎ মানুষ সবসময় উপরওয়ালা তাকে পছন্দ করেন। তো তুমি যদি তোমার যদি সেটার সামর্থ্য না থাকে, তোমার সেই কিছুই নেই, তাদের অধিকার, একটা অধিকার আছে তো বাচ্চাদের পড়াশোনা ইত্যাদি, তুমি সেটা রক্ষা করতে পারবে না, তুমি জন্ম দিলেই তুমি বিরাট ধার্মিক হয়ে গেলে, তুমি জান্নাত পেয়ে যাবে। এই হচ্ছে ভুল কনসেপ্ট। তুমি একটা বাচ্চা তৈরি করবে, তাকে আল্লাহর ওলি করলে, বা তাকে তুমি সত্যিই প্রকৃত ধার্মিক করলে, সৎ করলে, তাতে অনেক অনেক বেশি খুশি হবেন আল্লাহ তুমি 15টা বাচ্চা তৈরি করে 8টা বাচ্চাকে চোর ডাকাত চিটিংবাজ করার থেকে। তো এটাই বুঝতে হয় মানুষকে। তবে মানুষ এখন বুঝছেন, মুসলমানরা বুঝছেন কিন্তু। আর ওই যে ভুল কথা, জন্ম নিয়ন্ত্রণ মানে তো ভ্রূণ হত্যা না। নিয়ন্ত্রণ তো উপায় আছে, আমি তো তার আগেই নিয়ন্ত্রণ করছি। ফ্যামিলি প্ল্যানিং তো কোনো না। আর শুরুতেই তুমি বললে যে শিক্ষা, আসলে শিক্ষা যদি আমি যদি আমার 12টা বাচ্চা আমি তাকে শিক্ষা দিতে পারলাম না, তা তো অধিকার। সেটাও তো ইসলাম বলেছে, তুমি প্রতিটা ছেলেমেয়ের শিক্ষার দিকে তাকে নজর দাও। শিক্ষার কথাটা যেভাবে বলা আছে না ইসলামে, এটাই সবথেকে বেশি উপেক্ষিত থাকে এই মোল্লা মৌলবীদের বক্তব্যে। তারা শিক্ষা মানে মনে করেন শুধু মাদ্রাসা শিক্ষা না, শিক্ষা মানে শিক্ষা, এডুকেশন। ইকরা বলে একটা কথা আছে কোরআনে, তো শেখাও শেখাও শেখাও। যদি ওটাকে না ঠিক করে মানতেন মুসলিম সমাজের লোকেরা, এত ঝামেলাই হতো না। শিক্ষার কথা মানলে নিশ্চয়ই তার ফ্যামিলি প্ল্যানিংটা মাথায় এসে যাবে। আমি শিক্ষা দিতে বলেছি আল্লাহ, তো আমার যদি এতগুলো বাচ্চা হয়, আমার তো এই অবস্থা, আমি শিক্ষা কী করে দেবো? শিক্ষা যদি না দিই আমাকে ধরতে পারে উপরে। তুমি শিক্ষার অধিকার তুমি নিজে বুঝেছো তোমার পক্ষে সম্ভব না, তুমি কেন এটা করেছো কেন? তাহলে এই যে ভুল কনসেপ্ট না, এটা মানুষকে বোঝাতে হয়, মুসলমানদেরকে বোঝাতে হবে। এরা এই কিছু মৌলবী মোল্লাদের ওই ভুল প্রচারে না এই সব গুমরা হয়ে যাওয়া যেটা বলে, সেটা হয়েছে। আমি চেষ্টা করবো এটাকে বোঝাতে। আমি চাই যে একটা ঘরে যদি 2টো বাচ্চা জন্মায়, তারা অবশ্যই ইসলাম ধর্ম মেনেই তারা চলবেন, কিন্তু প্রকৃত ধার্মিক হবেন, আধুনিক শিক্ষায় শিক্ষিত হবেন, যেন ওই বাড়ি থেকে চোর ডাকাত না বেরোয়। আজকে তুমি জেলে যাও না, জেলে যাও, যতগুলো দেখবে কতগুলো বন্দি আছে। আমি তো জেলে এসেছি, জেল থেকে ঘুরে এসেছি। তা তুমি 80% মুসলিম, তাহলে কি ধার্মিক হলো? এদিকে বলছি ইসলাম ধর্ম খুব ভালো ধর্ম, ন্যায় সততা, হারাম খায় না, এই হারাম হালাল বেঁচে খায়। আর যত দেখো জেলবন্দি 80% মুসলমান। তাদের কী সব, কে কোথায় পকেট মার করেছে, কে কাকে খুন করেছে, কে কে মার্ডার করেছে। আচ্ছা, ওই সব দেখলে আল্লাহ খুশি হবে? কারণটা কেন? কারণ তুমি শিক্ষা দিতে পারো নি। তো তুমি 12টা ছেলে পয়দা করে দিয়েছো, দিয়ে বাপ মরে গেছে, ছেলেরা ওই রকম করে যে যার মতো করে চলেছে, বা মায়ও সম্ভব নাকি একটা 12টা বাচ্চা পালন করা? তাহলে তোমাকে আসল ফোকাসটা ঠিক করতে হবে না, যে কী বলেছে আমাকে আর আমি কী করছি। শুভেন্দুদার সঙ্গে এই কথাগুলো কখনো হয় না? আমি এগুলো নিয়ে বলিনি। দেখো, আমি সব কথা কেন বলবো? বলতে চাইছি মুসলিম সমাজের উন্নতির জন্য তুমি যে কাজগুলো করতে চাইছো, এটা না, আমি এই নিয়ে আলোচনা করি, এটা আমার উপলব্ধি। দেখো, আমি না সরকার মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার আলাপ আছে মানে এই না যে আমি সবসময় শুভেন্দু অধিকারীর একেবারে বিরাট কিছু। শুভেন্দু অধিকারী একটা পোস্ট এই মুহূর্তে মুখ্যমন্ত্রী, কিন্তু আমার সৌভাগ্য যে একটা পরিচিতি, আমি কথা বললে হয়তো উনি শুনবেন এটুকু। কিন্তু সবটাই যে ওনার সঙ্গে আমি শেয়ার করছি তা না। আমার কাজ হচ্ছে অ্যাওয়ারনেস বৃদ্ধি করা। আর দেখো, সরকার সব কিছু করে দেবে এটা হতে পারে না। আমি এর বিরুদ্ধে খুব বলি, এই যে অন্নপূর্ণা যোজনা। আচ্ছা বলো তো, একটা সুস্থ সবল মানুষকে, মহিলাকে একটা সরকার বসে বসে 3,000 টাকা করে দেবে? একটা জাতি, একটা সমাজ কখনো এগোতে পারে বসে বসে টাকা দেওয়া? সরকার নগদ টাকা একটা সুস্থ সবল মানুষকে কেন দেবে? সরকারকে মানুষ টাকা দেবে, আর সরকার সেই টাকা দিয়ে পরিকাঠামো তৈরি করবে। আর যারা অসহায়, প্রতিবন্ধী, কাজ করতে পারে না, অন্ধ, তাদেরকে দেবে। সুস্থ মানুষকে কোনোদিন কেউ একটা সরকার টাকা দেয়? কিন্তু এমন একটা ব্রেন ওয়াশ করে দিয়ে গেছে আগের সরকার, কিছু করার না। ওই কথা পাল্টা না ঘোষণা করলে পরিবর্তনই আসতো না। ফলে বাধ্য হয়েছে বিজেপি সংকল্পপত্রে প্রকাশ করতে, টনকটা নড়িয়ে দিতে। কিন্তু আমি বলবো যে ওরা হয়তো এখনই বন্ধ করতে পারবে না, কারণ আবার ভোটের ব্যাপার থাকে, তো পরে বলবে, এই টিএমসি বলবে দেখো বলেছিল দেয়নি, ফলে ওরা এটাকে কন্টিনিউ করবে। কিন্তু আমার মনে হয় এটা একটা মামলা করা উচিত কোর্টেতে, করে দিয়ে একটা গাইডলাইন তৈরি করা উচিত, যে কোনো সংকল্পপত্র প্রকাশ করতে গেলে, প্রতিশ্রুতি প্রকাশ করতে গেলে এইগুলো ফলো করতে হবে। একটা সরকার কখনো নগদ টাকা সুস্থ সবল মানুষকে দিতে পারে না। এটা রাজ্যের অর্থনীতির পক্ষেও তো, যে কোনো দেশ, আমি ওভারঅল বলছি, এটা হতে পারে না। তো এইগুলো বুঝতে হবে, এগুলো বেসিক জিনিস, এগুলো আমি বলি, এগুলো বলবো। তো উনি ওনার মতো করে চেষ্টা করবেন আমাদের কাজ যেগুলো আশু প্রয়োজন সেগুলোকে নজরে আনা। তো দেখা যাক সেখানে মুসলিম কমিউনিটির ব্যাপারটাও কতটা কী করা যায়। এবার একটু র্যাপিড ফায়ার মতো প্রশ্ন করি তোমাকে, একটু শর্টে উত্তর দাও।
মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, এই দুজনকে যদি পাশাপাশি রাখা হয়, কাকে মানে কার কোন চারিত্রিক গুণটা তোমাকে খুব টানে টানে, মানে দুজনেরই বলতে হবে? মমতা ব্যানার্জির তো কিছুই টানে না, যা আমি দেখছি। দূরে দূরে থাকার চেষ্টা করি, শুধু খবরের স্বার্থে ওনার বক্তব্য শুনতাম। আমার দর্শকরাও রেগে যেতেন, কেন ওনার বক্তব্য শোনাচ্ছেন? আরে ব্যাখ্যা দিতে গেলে তো শোনাতে হবে। তো কোনোদিন যদি সামনে দেখা হয়ে যায়, আপনি এত সর্বনাশ করলেন রাজ্যটার, এরকম বলবো যে আপনি নেত্রী ঠিক আছেন। অ্যাকচুয়ালি ওদের কি ভুল হয়েছে জানো? ওদের যেটা ভুল হয়েছে, ঠিক আছে উনি নেত্রী ঠিক আছে, উনি নেত্রী থাকতে পারতেন, একজন যোগ্য মুখ্যমন্ত্রী করলে চলতো। যেমন সুব্রত মুখার্জি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা রেখেছিলেন, কিন্তু সব আমি নেব, কাউকে ভরসা করব না। পরের দিকে হলো কি, ভাইপোকে ছাড়া কারোর ছবি রাখবো না, যাতে অন্য কেউ দাবিদার না হয়ে যান। আজকে বুঝছেন কি ঠেলা, মালের দায়িত্ব আরোহী হয়ে গেছে। ফলে ওনার ভীষণ মিশন ঠিক ছিল না তো, ফলে ওনাকে নিয়ে আমার অ্যাকচুয়ালি উনি আমাদের বাংলার ইতিহাসে না একটা কলঙ্কিত অধ্যায় হিসেবে থেকে যাবেন। মানে মমতা ব্যানার্জির নামটা মানুষ হয়তো বলবেন, ওই সর্বনাশ করেছেন কতটা তার নিরিখে বলবেন। আর শুভেন্দু অধিকারী হচ্ছেন বাংলার নতুন স্বপ্ন। প্রথমত একজন যোগ্য মুখ্যমন্ত্রী আমি এই জন্যই মনে করি, কারণ একজন মুখ্যমন্ত্রী হতে গেলে যেসব গুণ দরকার, তার মধ্যে একটা হচ্ছে গোটা বাংলাকে হাতের তালুর মতো চেনা দরকার, যেটা শুভেন্দু অধিকারী চেনেন, লড়াই করতে গিয়ে চিনেছেন। আর কঠিন লড়াইয়ের মধ্যে এসে পলিটিক্যাল বিষয়টাও পক্ত হয়ে গেছেন, আর নিজে একজন মন্ত্রী ছিলেন, অ্যাডমিনিস্ট্রেশন কী করে চালাতে হয় সেটাও বোঝেন, ভীষণ আছে না। তো সুতরাং এখন বাংলার কাছে স্বপ্ন। গুণ বললাম যে কোনটা সব থেকে ভালো লাগে? ভালো তো অবশ্যই শুভেন্দু অধিকারীকেই লাগবে, কারণ ওনার কোন চারিত্রিক গুণটা ভালো লাগে? হ্যাঁ বলতে বলতে আমি এদিকে চলে এলাম। মমতা ব্যানার্জি সত্যি আমার সেরকম কোনো গুণ লাগে না। আর শুভেন্দু অধিকারীর মধ্যে একটা বিষয় সব থেকে হচ্ছে যে উনি টার্গেট ঠিক করে না এগিয়ে যান। জেদি মানসিকতা যেটা আমরা বলি, জেদ অনেক ক্ষেত্রে খারাপ, কিন্তু কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জেদ কিন্তু খুব পজিটিভ হয়। তো ওনার ক্ষেত্রে সেই গুণটা খুব ভালো। আর দুই হচ্ছে একটা বিষয়, খুব একজন চলমান লাইব্রেরি, সব কিছু মনে রাখেন, ডেট তারিখ দিয়ে দেবে, ফটাফট বলে দেবেন। এটা একজন নেতা হিসেবে খুব জরুরি এ করতে। অন্যায় ভুলে যান না, ভুলেন না, সব কিছু মনে রাখেন, সব কিছু, ভীষণ মেমোরি শক্তি। এবং এই যে এখন ওনাকে বলছেন যে তৃণমূলীকরণ হয়ে যাচ্ছে, আমার মনে হয় না সেটা হচ্ছে। উনি যে যা করেছেন তার প্রাপ্য যা দেওয়ার উনি দেবেন। ফলে এটা একটা খুব বড় ব্যাপার, উনি ওইভাবে বলে শুভেন্দু দেন। অধিকারী যখন মুখ্যমন্ত্রী হলেন, তারপর একটা কথা উনি বলেছিলেন, আগে যাই বলেছিলেন, পরে এসে উনি বললেন মুখ্যমন্ত্রী হওয়ার পর যে রাজনীতির সময় রাজনীতিটা করব, ওটা ভোটের সময়, কিন্তু অন্য সময় আমরা সেই সৌহার্দ্য, সেই সৌজন্য এগুলো বজায় রাখবো। এবং ওনার কার্যক্ষেত্রেও সেটা দেখা যাচ্ছে। বাংলার মানুষের কি জার্ক লাগছে এই জায়গাটাতেই? কারণ তারা তো এতদিন রিভেঞ্জের রাজনীতি দেখেছে, তাই কি? হ্যাঁ, সেটা দেখেছে। আর দ্বিতীয় কথা, এখন যেটা দেখছেন মানুষ, সেটা মনে হচ্ছে যে উনি ওইটা বলেছিলেন, তাহলে কি ওটাই করছেন। অ্যাকচুয়ালি এখন একটু গোলমেলে ব্যাপারও আছে। এখন বললাম না, এখন একটু ইকুয়েশন একটা আছে বিলকে সামনে রেখে। আবার ওদিকে যেমন ওটা বলেছিলেন যে আমি মানে ভোটের সময় যা হবে এখন সকলকে নিয়ে চলবো, এটা ওনার মানসিকতা, যেটা প্রথম দিন আমরা বিধানসভায় দেখেছিলাম। কিন্তু এখন একটু গোলমেলে ভাব হয়ে গেছে যে যাদের জেলে থাকার কথা, যারা এত কথা বলেছেন, তাদেরকে কেন খানিকটা স্পেস দেওয়া হচ্ছে। সেই জন্য একটু গোলমাল অবস্থাতে আছে। কিন্তু উনি এটা ঠিক, উনি সকলকে নিয়েই চলতে চাইবেন উন্নয়নের স্বার্থে। আর যিনি চলবেন না, পাকামো করবেন, তাকেও যেভাবে যা করার সেটা তো করতে হবে। কিন্তু উন্নয়নটা যে উনি কোথাও ফিল করছেন যে উন্নয়নটা জরুরি, আর উন্নয়ন করতে গেলে বিরোধীদের সহযোগিতারও প্রয়োজন রয়েছে, তো সেটা উনি করছেন। কিন্তু যারা বিরোধী আছেন, তারা অ্যাকচুয়ালি বিরোধী কতটা থাকতে পারবেন, কতদিন থাকতে পারবেন, সেটাও কিন্তু ব্যাপার রয়েছে। কারণ যারা লিড করছিলেন, তারা অ্যাকচুয়ালি দল করার লোক না, লুটপাট করার লোক। তাহলে এনারাই বা কতদিন পলিটিক্সে থাকবেন, সেটা একটা ভাববার আছে। তবে ওনারা না থাকলে নিশ্চয়ই বিকল্প কিছু একটা উঠে আসবে। তো যেই উঠে আসুক না কেন, মুখ্যমন্ত্রী চাইবেন, আমরাও সেটা চাই, যেন ওই যে কালচারটা আমরা দেখে এসেছি না, বিরোধীদেরকে একেবারে জব্দ করা, ওই রকম যেন না হয়। তো সেটা করুন। তবে ওনার যা বক্তব্য সামনে এসছে, উনি সেটা করবেন বলেই আশা করি।
তুমি একটু আগেই বলছিলে যে তোমার প্রথমেই আমরা কথাতেই শুরু করলে যে তোমার উচ্চারণে একটা সমস্যা থাকতো, তুমি একটু শেকি থাকতে যখন আমাদের যখন প্রথম ক্যারিয়ার শুরু হয়েছে। এটা আমারও হয়েছে, এবং আমি তখন না নিজে একটা ইংরেজি, দেখবে তো আমার কথার মধ্যে একটা ইংরেজি কায়দায় আমি কথাটাকে ছাড়ি, যে কোনো শব্দকে প্রক্ষেপণ করি, এটা আরোপিত করেছি। এটা কিন্তু প্রথমে ছিল না। তো যদিও আমি দুর্গাপুরের মেয়ে, আমাদের ওখানে অনেক বেশি পলিশড বাংলা বা এটা বলা হয়, কিন্তু তাও আমার কানেকশন কাটোয়া বর্ধমান, সেখানে ওই একটা টান ছিলই। আমি শুভেন্দু অধিকারীকে যখন দেখলাম, তিনি কিন্তু সগর্বে বিভিন্ন জায়গায় বাংলাতেই কথা বলছেন, তার যে মেদিনীপুরের যে টান সেটাকে সগর্বে বহন করছেন। তো এটা কি আমাদের জেলার ছেলেমেয়েদের জন্য, এটা নট ফর বিজেপি, আমি কোনো বিজেপি সাপোর্ট করি বলে বলছি না, বা তুমি বিজেপির হয়ে বিজেপির পক্ষে কথা বলেছো বলে বলছি না, জেলার মানুষদের জন্য এটা কোথাও এতদিন পর আবার একটা গর্বের জায়গা? না, এটা তো অবশ্যই, একজন জেলার নেতা ছিলেন, সেখান থেকে মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, জেলার লোকেরাও, একটা ছেলেরা বিশেষ করে তারাও কোথাও একটা এনার্জি পাবেন, আমিও তো হতে পারি, এটা একটা এনার্জি পাওয়ার দিক। কিন্তু আমি আবার ওদিকটাও চাই না যে জেলা শহর আলাদা কিছু ভাবনা। আমরা সবাই মানে মানে বাঙালি, বাংলার মানুষ, এটা ভাবতে চাই, সেইভাবে আবার এগোতে চাই। কারণ জেলার কথা বললে আবার শহরের লোকেদের খানিকটা রাগ হবে, এটা হয় আর কি। সুতরাং এইসবগুলো আমরা এখন আর ভাবতে চাই না। তবে হ্যাঁ, জেলার থেকেও যে ওঠা যায়, এটা একটা এনার্জি। আমাকে কেউ কেউ বলেন প্রত্যন্ত এলাকা থেকে তুমি উঠে এসছো, সেটা যারা জানতে পারেন, এটা ঠিক তো, মানসিকভাবে জেলা ছেলেরা একটু পিছিয়ে থাকে, মেন্টালি পিছিয়ে থাকে, যে দূর আমার দ্বারাই কী হবে। তো তারা যখন দেখেন যে হ্যাঁ এই ছেলেটা তো হয়েছে, তো সেখান থেকে একটা এনার্জি আসে। তো সেদিক দিয়ে শুভেন্দু অধিকারীর এই উত্থান, এবং উনি ওনার লোকাল ভাষাতেই লোকালভাবেই কথা বলে আজকে কলকাতা শহরে এসে লিড করছেন, আর ভবানীপুরে জিতে গেলেন। তো এটা অবশ্যই জেলাদের কাছে একটা গর্বের ব্যাপার। কিন্তু আমরা চাই জেলা শহর সবাই মিলে একসঙ্গে বাংলার উন্নতি করব, এটা আমাদের সংকল্প নিতে হবে। আরজি কর বা এসএসসি স্ক্যাম, এটা বাংলার বুকে একটা কলঙ্কতম, মানে কলঙ্কের যদি একটা কিছু ওয়ার্স্ট হয় তাহলে সেই দুটো অধ্যায়। সরকার এখন নতুন সরকার এসেছে, এসএসসির বা স্কুলের এই চাকরি বাকরির ক্ষেত্রে এখন যখন ধরো কখনো যাচ্ছি, ক্যাবে যাচ্ছি, বাসে যাচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, একটা শ্রেণীর মধ্যে কিন্তু একটা উৎকণ্ঠা রয়েছে, একটা আতঙ্ক রয়েছে, ও দিদি যা হচ্ছে বদল, তাদের বোঝানোর চেষ্টা করলেও তারা বুঝছে না, কোথাও একটা আতঙ্কের জায়গা, যে ও যখন তৃণমূলীকরণ হয়ে যাচ্ছে তার মানে ও গেল, আমরা আর চাকরি পাবো না। তাদের জন্য কি বলতে চাইবে? দেখো, এই চাকরি ব্যাপারটা নিয়ে আমি দেখছি একটা কৌতূহল তৈরি, মানে প্রশ্ন তৈরি হয়েছে যে বিজ্ঞপ্তি কবে, বিজ্ঞপ্তি কবে। সব তো হচ্ছে এদিক সেদিক, কিন্তু চাকরি নিয়ে এত সমস্যা, তার বিজ্ঞপ্তি কবে হবে, কেন এখনো হচ্ছে না। অ্যাকচুয়ালি আমি তোমাকেই বলছি, কালকে আমি এটা নিয়ে সিএমের সঙ্গে একটু কথা বলছি হোয়াটসঅ্যাপে, এই চাকরি বিজ্ঞপ্তিটা কবে হবে, এটা একটা বড় কৌতূহলের ব্যাপার। উনি আমাকে ছোট্ট একটা উত্তর দিয়েছেন, সেটা হচ্ছে যে হবে, কিন্তু আমরা একটা অন্য ভাবনাতে ভাবছি বলতে মানে সেটাকে আগে করতে হবে। সেটা হচ্ছে নিয়োগের পলিসি চেঞ্জ করবো আমরা। এখন যে পলিসি ছিল সেখানে অযোগ্যদের ঢুকে যাওয়ার চান্সটা বেশি ছিল, কারণ সেখানে একাডেমিক ব্যাপারটাকে উপেক্ষা করে ওরাল, মৌখিক, তাৎক্ষণিকটাকে বেশি গুরুত্ব দেওয়া হতো। আর অ্যাকচুয়ালি ইন্টারভিউটাও সেটা সেভাবে হতো না, ওই পছন্দের লোককে বেশি নাম্বার পাইয়ে দিয়ে সারা বছর ধরে যারা পড়ে এলেন জীবনে, সে একাডেমিকটাকে উপেক্ষা করা হতো, বুঝলে? মানে এমন একটা নাম্বার ওরাল রেখে দিত যে ওই সময় পছন্দের লোককে যত কিছু নাম্বার দিয়ে চাকরিটা পাইয়ে দেওয়া হতো। তো আমরা এই পলিসি চেঞ্জ করব। আমরা একাডেমিক যে ছেলেটা ছোট থেকে কষ্ট করে এলো, তার মর্যাদা, তার যাতে গুরুত্ব এখানে পান, সেইটাকে আমরা সামনের দিকে আনবো, বেশি ওখানকার ক্রেডিট দেবো, আর ওরাল মুখ সেটা কমাবো। তো এটা আমাদের ঠিক করতে হবে, একটা পলিসি আমরা নিচ্ছি। আসলে সবই দেখতে পাচ্ছ, এখনও বাজেট পেশ হয়নি, একটা বাজেট আছে, নতুন করে মন্ত্রীর দপ্তর বন্টন হয়েছে, সবাই এসছেন, ফলে এটা একটু সময় লাগবে, পরিষ্কার বুঝতে পারছি। আর এটাও আমরা বুঝছি ওদিকটা নিয়েও একটি অবস্থা, মানে ঘাঁটা অবস্থায় বাদল অধিবেশনটা নিয়েও আছে। তো হবে, বিজ্ঞপ্তি ওনারা করবেনই, এবং ঠিক পুজোর মতোই প্রত্যেক বছর পরীক্ষাটা হবে। তবে স্বচ্ছ নিয়োগ, মেধাকে ক্রেডিট দেওয়া, এটার ভাবনাকে মাথায় রেখে ওনারা কিছু একটা পলিসি আনবেন, এনে তারপরে ওনারা বিজ্ঞপ্তি প্রকাশ করবেন। ফলে যারা অসহায়, মানে ভাবছেন যে কী হলো কেন করছে না, যে এই জন্যই করা হচ্ছে না কারণ কিছু পলিসিগত চেঞ্জ আসছে, সেটা করতে একটু সময় দিতে হবে।
ওই গুলিয়ে যাওয়ার ব্যাপারটা না, যেটা আগেকার সরকার করে দিত, ভুলে যাবে না। ভুলে যাবে বা পরীক্ষা নেবে না, নানান ইস্যুতে সামনে রাখবে আর অযোগ্যদেরকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হবে, ওই রকম কিছু হবে না। যোগ্যতার বিচার বা যোগ্যতার ভিত্তিতে নিয়োগের ব্যাপারটা হবে, সেই মতো পলিসি হচ্ছে, বিজ্ঞপ্তিও প্রকাশ হবে, একটু সময় লাগছে। পশ্চিমবঙ্গের বেসিক কিছু জিনিস নিয়ে এখনো পর্যন্ত মানে কিছু ঘটনা যেগুলো শুধরানোর একটা সিস্টেম হয়ে গেছে, শুধরানোর কেউই কোনোদিন চেষ্টা করেনি। যেমন ধরো এই যে খাবার দাবার, এই সমস্ত জায়গায় পেস্টিসাইডস, এটা আমরা মাছ খাই, মাছে মারাত্মক রকম যে ওষুধ দেওয়া হয়, বা এগুলো কিন্তু খুব বেসিক নিড, যার ফলে বাঙালি ক্যান্সার পেশেন্ট তুমি যদি বাইরে যাও তাহলে সব থেকে বেশি। তো মুখ্যমন্ত্রী এবং তার টিম, তারা কি এই বিষয়গুলোও ভাববে? তুমি কি এগুলো নিয়ে কোনো কাভারেজ করবে? দ্বিতীয় কথা হচ্ছে ওষুধ, এই যে আরজি করের ঘটনা, তারপর আমরা বহু জায়গায় শুনতে পেয়েছি যে জাল ওষুধের একটা কারবার, সরকারি হাসপাতালগুলো, এই জাল ওষুধ কোনটা সঠিক কোনটা জাল এটা তো মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। তো যদি গরিবের মসিহা হতে হয় তাহলে এগুলোতেও হাত দিতে হবে, কারণ এগুলো মানুষের বেসিক নিড, মানুষকে বাঁচতে হবে। তো সেই বিষয়ে কি এই সরকারকে তুমি কোনো উপদেশ দেবে তোমার ইউটিউবের মাধ্যমে? না দেখো, এটা একটা বড় সাবজেক্ট, এই ফিল্ডেও অনেকে কাজ করছেন, এই দূষণ বিষাক্ত ব্যাপার স্যাপার নিয়ে। দেখো আমরা তো একটা ইন্ডিভিজুয়াল, আমরা সব দিকটা করতে গেলে ঘাঁটা হয়ে যাবে। তো আমি এখন ওটা নিয়ে ভাবছি না। আমি এই যে তুমি বলে না জাল ওষুধ, ইচ্ছা করে বেশি করে পেস্টিসাইড দিয়ে দেওয়া হচ্ছে যাতে মাছটা আরও বেশি দিন রেখে দিয়ে বিক্রি করা যায়, আমি মূল জায়গাতে আঘাতটা করতে চাইছি। আমি যে প্রিন্সিপাল নীতি মানসিকতা, একটা মানুষকে মানুষ হতে হবে, সে মানুষ হতে গেলে কী কী ভাবা উচিত, যে কাজগুলো ওনারা করছেন এর জন্য একটা সমাজের কীভাবে ক্ষতি হচ্ছে, আর আমরা তো মানুষ, মান এবং হুঁশ আছে থাকা দরকার। আমি ওই জায়গাটা নিয়ে একটু কাজ করতে চাইছি। বাকি এগুলো হচ্ছে মানে ওনাদের মানসিকতার বিকৃতি হয়ে যাওয়ার পর বাকি পার্টটা, এর জন্য মিডিয়া আছে, তারা সেই কাজটা করবে। তবে যদি আমিও সুযোগ পাই সেসব নিয়ে আমি বলবো, কিন্তু মানুষের নীতি নৈতিকতা প্রিন্সিপাল এটার দিকে আমি একটু থাকতে চাই। লাস্ট দুটো প্রশ্ন। মিডিয়া থেকেই আমাদের জন্ম, ওয়ান্স আ জার্নালিস্ট অলওয়েজ আ জার্নালিস্ট, অতএব আমরা দুজনেই সাংবাদিক। এই সাংবাদিকতা পেশাটাও কিন্তু মারাত্মক রকমের কলুষিত, এবং সেটা অনেকেই এই সরকার পরিবর্তন হওয়ার পর অনেকেই আশা করছিলেন যে একটা শুদ্ধিকরণ হবে, যারা ঘাপটি মেরে বসে নানান রকম সিস্টেম বা অনেক রকমের ঘটনা ঘটাতো, বিশেষ করে মহিলাদের জন্য কতটা সেফ মিডিয়ার হাউসগুলো, টেলিভিশন মিডিয়ার হাউসগুলো, এটা নিয়ে একটা প্রশ্ন উঠছিল। শুরুর দিকে কিছুটা শুদ্ধিকরণ হলেও তারপর কেমন যেন চাপা পড়ে গেল। তো এটা কি কোথাও, অনেকেই বলছে যে একটা গট আপ গেম, মানে ব্যাপারটা ঠিক সাল্টে ফেলেছে, আমরা যেটা মিডিয়ার ভাষায় বলি, তাই কি, নাকি এই শুদ্ধিকরণ চলবে? দেখো মিডিয়ার আমরা দেখেছি মিডিয়ার ব্যাপারে কোনো প্রশ্ন তুললে সবাই রেড়ে করে ওঠেন, আমরাই উঠি, কেন মিডিয়া নিয়ে এত কথা। কিন্তু মিডিয়ায় যারা কাজ করছেন তারাও তো মানুষ, তাদের অনেকের মধ্যেও তো লোভ লালসা আছে। তো ফলে লোভ লালসা থাকলে তারা অনেকেই করাপ্টেড হয়ে যান, ঝুঁকে যান। আমি শুনেছি একটা চর্চা হচ্ছিল যে অনেক সাংবাদিকের নামে জমি অ্যালার্ট করা হয়েছে। আর আগের সরকার যেটা ছিল তারা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে মিডিয়ার লোকেদেরকে নিজেদের কক্ষে টানার জন্যে করেছে। তো এটা যারা করেছেন, মূল যে প্রিন্সিপাল সেখান থেকে সরে এসে, এটা অবশ্যই মিডিয়ার জন্য খুব খারাপ, কারণ তাদের উপরে প্রশ্ন তুললে মিডিয়ার উপরে প্রশ্ন ওঠে। এখন যারা এরকম করেছেন তারা জানেন তারা কতটা কী করেছেন। তো তাদের চেষ্টা থাকবে, যেমন অন্যরা পিঠ বাঁচানোর চেষ্টা করে আলাদা ব্লক আলাদা কিছু তৈরি করছেন, তারাও নিশ্চয়ই পিঠ বাঁচানোর জন্যে রাতারাতি মিশে যাওয়া। আমিও বুঝছি যে মানুষটি একটা সময় কী কথা বলতেন শুভেন্দু অধিকারীর সম্পর্কে, কতটা প্রশংসা করতেন মমতা ব্যানার্জির সম্পর্কে, কেমন তারা পাল্টে গেছেন। তো লক্ষ্য করছি, আমরা কিছু বলছি না সেসব নিয়ে। এখন তারা চেষ্টা করবেন এইসব করার, কিন্তু শাসকের ব্যাপারটা ঠিক রাখতে হবে যে তারা চেষ্টা করলেও আমরা যেন ওই স্পেসটা না দিই, যে একটা কিছু খবর করে কিছু সুবিধা নিয়ে নেওয়া, এটা না করি। দেখো আমরা একটা কথা কি বলছি, যে আগে ন্যায় প্রতিষ্ঠা ছিল না, আইনের শাসন ছিল না, শাসকের আইন ছিল, এখন ন্যায় প্রতিষ্ঠা হচ্ছে। তো ন্যায় প্রতিষ্ঠা তখনই হবে যখন ন্যায় পথে চলবে। এখন যদি সেটা দেখতে না পায় তাহলে যে প্রশ্ন আগে তৈরি হচ্ছিল আবার সেই প্রশ্ন তৈরি হবে। তো সেই জন্য শাসকেরও উচিত যেমন মিডিয়ার কাজে হস্তক্ষেপ না করা, তিনি মিডিয়ার লোক হয়ে কিছু খবর বা কিছু করে দেওয়ার সুবাদে একটা কিছু গুছিয়ে নেবেন, সেটা কিন্তু চাপা থাকবে না। তো এটা শাসক যদি ঠিকঠাক থাকে, যতই কেউ পিঠ বাঁচানোর চেষ্টা করুন বা করার চেষ্টা করুন, সাল্টানোর চেষ্টা করুন, সেটা কিন্তু হবে না। তবে চেষ্টা যে করছেন না তা না, সেটা আমরা বুঝছি। শাসকও সেই মতো বিজেপি নেতাদের বিরুদ্ধেও তো অভিযোগ উঠছে যে অনেক ক্ষেত্রে, আমি সত্যি মিথ্যা জানি না, শুনছি
কিছু কাগজপত্র অনেকে দেখাচ্ছে, জানি না সত্যি মিথ্যা কিনা, কিন্তু শোনা যাচ্ছে যে তারা নাকি তোলা তুলছে অনেকেই। এগুলোর বিরুদ্ধে কখনো খবর করবে নাকি একটু সময় দেবে সরকার? না, তোলা হচ্ছে খবর আমার কাছেও এসছে, বিশেষ করে লোকাল স্তরে যারা টিএমসি করছিলেন তাদেরকে বাড়ি ছাড়া করে দেওয়া হচ্ছে, দিয়ে বলা হচ্ছে আমাকে টাকা দাও, এত টাকা দাও, তাহলে ঘরে ঢুকতে দেবো। এই সুযোগে এই কদিনে অনেকে অনেক টাকা নাকি কামিয়েও নিয়েছেন। তো খবর আমার কাছে আসছে, কিন্তু আমি আমার মতো করে একটু বলার চেষ্টা করছি, বা আমি আরেকটু মানে অথেন্টিক ব্যাপারটা দেখার চেষ্টা করছি। এটা তো চলতে পারে না, তো আমরা তো আইনের শাসন প্রতিষ্ঠা পেতে চেয়েছি, তোলাবাজিকে রুখতে চেয়েছি, আবার সেই তোলাবাজি। তো আমি আরেকটু ওয়েট করছি কি হচ্ছে বিষয়টা। আর আমার ধারণা শাসকও এই মুহূর্তে খানিকটা অগোছল অবস্থায় রয়েছে, তারাও সব দিকটা নজর রাখতে পারছে না। আর আমরা এক্ষুনি যদি সেই সব বিষয়ে মানে করতে যায়, অহেতুক একটা ন্যারেটিভ তৈরি করি, তাহলে কিন্তু পুরো বিষয়টা গোলমাল পাকিয়ে যাবে। এই যে পরিবর্তন এসছে, নতুন করে একটা সরকার কাজ করতে যাচ্ছে, তাহলে সেখানটা কোথাও একটা মানে অন্য রকমের একটা তৈরি হয়ে যাবে। খবরগুলো পৌঁছে দেওয়াটা, হ্যাঁ, কিন্তু খবরগুলো পৌঁছে দেওয়ার জরুরি, এবং সেটা আমার মতো করে চেষ্টা আমি করছি না যে তা না, কিন্তু এটা তো হচ্ছে তাৎক্ষণিক তোলাবাজি। কিন্তু একেবারে সিন্ডিকেট ফরম্যাটে লাগাতার যেটা টিএমসি করেছিল, যদি ওই রকম দেখি কখনো, তো তাহলে কি আমি চুপ করে থাকবো নাকি? আমরা তো ওই জন্য তো পরিবর্তন আনিনি। তো আমরা আশা করছি যে যেটা দেখেছিলাম সেটা দেখবো না। কিন্তু যদি দেখি, এই যে আপনি বলছেন যে আপনার সঙ্গে শুভেন্দুর কেমন সম্পর্ক প্রফেশনাল সম্পর্ক, একটা ব্যক্তিগত আছে বটে, কিন্তু ব্যক্তিগত থেকেও যখন দেখবো যে জন্যে পরিবর্তনটা এলো, বা যে আশা নিয়ে আমরা শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলাম, সেটা ফুলফিল হচ্ছে না, বারবার নক করছি, বলছি, তাতেও দেখছি কিছু হচ্ছে না, আপনি কি মনে করেন সত্যি আমি শুভেন্দুর প্রশংসা তখনও করে যাব? আমি কখনোই করবো না। শফিকুল ইসলাম সেরকম কখনো থাকবে না। যখন দেখবো যে আমি আমার যে টার্গেটে ছিলাম উন্নয়নের জন্যে, আমার ব্যক্তি স্বার্থের আমার কোনো ব্যাপার নেই, সেটা ফুলফিল হচ্ছে না, বলেও হচ্ছে না, তখন আমাকে ফের গড়জাতে হবে, তখন হয়তো ফের পরিবর্তনের ডাকটা দিতে হবে। এখনকার দিনে নতুন সাংবাদিকদের দেখি, বহু নতুন সাংবাদিক হয়েছে, সাংবাদিকতা কম, তারা বুম নিয়ে কি বলবেন এই একটা নতুন কোয়েশ্চেন প্যাটার্ন তৈরি হয়েছে। এবং এদের দেখি দিনে খবর করা, রাতে গিয়ে বিয়েবাড়িতে তাদের সঙ্গে ছবি তোলা নেতাদের সঙ্গে, তারপর তাদের জন্মদিন পালন করা, ব্যাস এখানেই শেষ হয়ে গেল। সাংবাদিক আর শাসক এরা কি কখনো খুব ভালো বন্ধু হতে পারে, নাকি একটা সৌজন্যের দূরত্ব কোথাও রাখতে হয়? দেখো, আমি একটা কথা বলি এই প্রসঙ্গে, আমাকে না মাঝে মধ্যেই ডাকা হয়, বিজেপির কথাও আমি বলতে পারি, ডাকা হয় যে পুজো উপলক্ষে আমাদের একটা গেট টুগেদার আছে, আপনি আসবেন। আমি কোনোদিন আসি না, আমাকে কোথাও দেখতে পাওয়া যায় না। বিজেপির অনেক লোকই, নেতারা বিভিন্ন সময় আয়োজন করে থাকেন, এমনকি শুভেন্দু অধিকারীও দেখেছি আয়োজন করেন পুজো উপলক্ষে বা তার কিছুদিন পরে বিজয়া সম্মেলনে। শুভেন্দু অধিকারীর যে চন্দ্র আমার খুব কাছের বন্ধু ছিল, অনেকবার বলেছে তুমি কিন্তু আসবে, দাদা বলেছে। আমি অন্যভাবে এড়িয়ে গেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি চাই না এগুলো। কারণ যখনই খুব বেশি মিশে ফেলবো না, তার ভুল থাকলে আমি তার বিরুদ্ধে আমার কেমনটা বলতে কেমন লাগবে, আমি সেই রকম সিচুয়েশনে পড়তে চাই না। কিন্তু আমি চাই না ওইগুলো। সাংবাদিকদের আবার পলিটিক্যাল পার্টির প্রোগ্রামে আবার কি অ্যাটেন্ড করতে যাব? ওই মিষ্টি খেতে খানা পেনে কেন আমরা যাব কেন? একটু ডিস্টেন্স মেনটেন করতে হয়, যেটা তুমি বলার চেষ্টা করছো। কিন্তু এখন সাংবাদিকতার থেকে কোন নেতার সঙ্গে আমার বিরাট পরিচিতি সেটা দেখানোর চেষ্টা, আবার ছবি তুলে দেবে সোশ্যাল মিডিয়ায় ছাড়ে, দেখো আমার দেখা হলো। আমার সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক একটা হয়ে গেছে, কিন্তু এতে আমি বিরাট গর্বিত, আমার বিরাট কিছু পাও না, লোকে ভাবতে পারে, আমার মধ্যে সেই ফিলিংসটা নেই। আমি খুব সাধারণ, কারণ আমি ওগুলো মনে করি না। আমার কারো কাছ থেকে কোনো চাওয়া পাওয়া নেই, না আমার কোনো সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা। অনেক ভাবছেন যে আমি মুখ্যমন্ত্রীর কাছের মানে আমি মনে হয় বিরাট কিছু গুছিয়ে নেব, আমি সেই রকম না। আর সাংবাদিকতা, আমি তো একটা কথা বলি, আজকালকার সাংবাদিকতার মধ্যে তো যতটা সাংবাদিক বা সংবাদ থাকে, তার থেকে বেশি চেঁচামেচি থাকে। হঠাৎ করে দুম করে একটা প্রশ্ন করে দিল কাউকে, দিয়ে বললো আমাদের প্রশ্ন করার উত্তর দিল না। আরে তুমি উত্তর নেওয়ার চেষ্টা করেছো? একটা সাংবাদিক যদি বলে যে আমার প্রশ্নের কোনো উত্তর দিলে না উনি, আমি মনে করি সেটা সাংবাদিকের ব্যর্থতা। একটা সাংবাদিকের সাফল্য সেটাই যিনি উত্তরটা বের করে আনবেন, উত্তর যতই উনি দেওয়ার না চেষ্টা করুক। উত্তর বের করা হচ্ছে একটা সাংবাদিকের কাজ। ছলে বলে কৌশলে অন্য প্রশ্ন করতে করতে দুম করে ওই প্রশ্নটা করে দিয়ে তার উত্তর বের করা। আমাদের প্রশ্নের উত্তর দিল না, এবার কি সাংবাদিকতা হয়ে গেল? মমতা বন্দ্যোপাধ্যায়কে ইরিটেট করার যে সাংবাদিকতা, যে কোনো, হ্যাঁ না, ইরিটেট করাটা, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষটাই ইরিটেটিং, দেখলেই ইরিটেশন চলে আসে, এটা অন্য বিষয়। কিন্তু আমি দেখছি মিডিয়ার একটা আলাদা ট্রেন্ড এসছে যে আমি প্রশ্ন করব উত্তর দেবে না, বা এমনভাবে আমি প্রশ্ন করবো উত্তর দেওয়ার সুযোগই পাবেন না, আর আমি চালাবো ওটাকে, উত্তর দিল না, আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা নেই। ক্ষমতা নেই না, আপনার ক্ষমতা নেই উত্তরটা বের করে আনার।
উনি তো এড়িয়ে চলবেনই, কিন্তু আমার উচিত উত্তরটা বের করে আনা। এই ধরনের রিপোর্টারদের মার্কেটে এমন এসে গেছেন না, আমার কোথাও কোথাও খারাপ লাগে। যারা রিপোর্টার আগে কি করে উত্তর বের করতে হয়, যেমন একজন মানুষ বলেছিলেন, করণ থাপারকে একবার প্রশ্ন করা হয়েছিল যে আপনার সবথেকে কঠিন ইন্টারভিউ কোনটা। উনি বলেছিলেন আমার সবথেকে কঠিন ইন্টারভিউ লেগেছিল A.R. রহমানকে নিয়ে, কারণ যাই বলি ইয়েস নো ইয়েস নো, উনি ওই টাইপের ছিলেন। তো মানে তারপরেও কিন্তু উত্তর বের করে আনতে হবে। সবাই কথা বলতে চান না, এনারা যেমন অন্য কারণে কথা বলতে চান না, কিন্তু অনেক মানুষ আছেন বসবেন তারা কম কথা বলেন। তো একটা সাংবাদিকের কাজ, অ্যাঙ্কারের কাজ হচ্ছে উত্তরটা বের করে আনা। একজন বলছেন একজনকে যে আপনি কেন চুরি করেছেন, আপনি কেন এই করেছেন, আর কেন চুরি করেছেন তোমাকে বলবে? তো প্রশ্ন করাটাও শিখতে হবে। কেন চুরি করেছেন তুমি তো জানো কেন চুরি করেছে, এটা কোনো উত্তর হলো? চুরিটা কোত্থেকে করেছো, কিভাবে করেছো, এই তো তুমি করেছো, এই তো তুমি কি করে অস্বীকার করছো, কি করে, এই তো দেখো প্রমাণ, বলুন কি বলবেন, কেন চুরি করেছো, চুরি কেন করে লোক? এই যে অবভিয়াস আনসার যেগুলো, সেই প্রশ্ন নিয়ে চিৎকার করব, দেখো আমি কত বড় সাংবাদিক, এটা বাংলা মিডিয়ার ডেডিকেশনটা আমার মনে হয় এখন নেই। আর একটা বিষয় যেটা রয়েছে, আমি যেটা খবর কভার করতে গিয়ে দেখেছি, তুমি তো আমাকে অ্যাঙ্কার হিসেবে দেখেছো, পরে যখন রিপোর্টিং করতে যাই তখন শেষ 5 বছর আমি যেটা দেখেছি একটা সিন্ডিকেট, মানে আমি গিয়ে যে প্রশ্ন করব সেই অধিকারটা আমার থাকবে না। কখনো যদি করেও ফেলেছি তাহলে দেখা গেল ওই নেতার ঘনিষ্ঠ একজন সাংবাদিক XYZ সেটা কখনো কখনো বদলে গেছে, সে দাদার কাছে কমপ্লেন করছে, বা সে এসে একেবারে কি বলবো হিউমিলিয়েট করছে যে কেন অত দূর পৌঁছে গিয়েছো, এটা হবে না, আমাদের এই একটা গোল আছে জায়গা, সেখানে আমাদের মাইকগুলো আছে, বুম আছে, এখানে এসে দাদা বলবেন, দাদাকে প্রশ্ন করা যাবে না, এবং সেটা আলাদা করা যাবে। এটা বাজে তো, এরকম হয়ে আমি তো এখন ইদানিংকালে ফিল্ডে যাইনি, আমি জানি না, এটা খুব বাজে সিস্টেম, সবই কেমন একটা অধঃপতন হয়ে গেছে। তো এবার আমরা চাই যে সেখান থেকে বেরিয়ে আসুক, মিডিয়ার কাজটা করুক, আর সাংবাদিকরাও সাংবাদিক হন। তারা সংবাদ করতে গিয়ে নিজেরাই সংবাদ হয়ে যাচ্ছেন, বা ওটা পছন্দ করছেন, দেখো আমি ফোন করেছি আমার প্রশ্নের উত্তর দিল না, এটা না, খবরটা মানুষের কাছে তুলে আনুন। আপনারা সংবাদ হবেন, আপনি কোথায় মার খেলেন, দেখো সাংবাদিক মার খাই জানো তো, দেখি সাংবাদিকরা মার খাচ্ছেন, মার খেয়ে খুব গর্বিত ফিল করেন, আমাকে মেরেছে আমক তমক। আমি বলি কোনো সাংবাদিক যদি মার খান, ওটা যে ভিউজ করে দেখানো হয় টিভিতে, এটা তার দুর্বলতা। সাংবাদিক মার খাবেন কেন? যদি মারার মতো পরিস্থিতি হয়, সেখান থেকে কী করে আমার কাজটা করে বেরিয়ে আসবো, এটা হচ্ছে সাংবাদিকতার কাজ। মার খেয়ে সেটা করে গর্বেন না, এটা লজ্জার। একটা সাংবাদিক মার খাচ্ছেন, হ্যাঁ কোনো একটা পজিশনে পড়ে গেছেন, এটা সত্যি অহেতুক তাকে করা হয়েছে, সেটা অন্য বিষয়। আমি দেখেছি অনেক সাংবাদিক আছেন তারা মার খেতে পছন্দ করেন, করে সেটাকে আবার খবরের আকারে দেখাবো, দেখো আমি মার খেয়েছি। এটা আমাকে যেমন কেস দিয়েছে, আমি তো যেচে কেস খাইনি, কেস দিয়েছে আমি কী করবো? কিন্তু আমি যদি যেচে অন্যায় করি, দেখতে পাচ্ছি ফালতু একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা, আমি দেখছি এটাও এসছে সাংবাদিকদের মধ্যে, যে মার খেলে মনে হয় বড় সাংবাদিক হওয়া যায়। তো মার কেন আমি খাবো? আমি কাজটা করব, সেখানে মার খাওয়ার আগে ঠিক বেরিয়ে চলে আসবো। আমি কিন্তু কঠিন কাজ করছি মিডিয়াতে, কিন্তু আমি ওইরকম রাস্তায় মার খেয়ে যাবো এরকম করিনি। এটাও কত একটা সস্তার প্রচারের একটা ইচ্ছে বড় সাংবাদিক হওয়ার। শর্টে দুটো আনসার, আগামী দিনে কি এই যেভাবে তুমি কাজ করছো, এতদিন তো তোমার একটা প্রতিবাদী সত্তা আমরা দেখেছিলাম, এবার কি তোমার কাজের ধরনটা বদলাচ্ছে? দেখো প্রতিবাদ তো করেছিলাম, প্রতিবাদী হয়ে উঠেছিলাম পরিবর্তনের জন্য, পরিবর্তন চলে এসছে। এখন আমার কাজ হচ্ছে এই সরকারটাকে যতটা পারে ইউজ করে নেওয়া। তো যেহেতু ডাবল ইঞ্জিন সরকারটা আছে, তো সেই জন্যে এখন আমার কাজ হচ্ছে সরকারকে বিষয়গুলো ধরিয়ে দেওয়া, এইগুলো দরকার, সরকার কাছ থেকে সেগুলো বের করে আনা, যতটা পারবো ততটাই আমাদের জন্য মঙ্গল। পরিবর্তন তো আবার কেউ কোনো না কোনোভাবে হবে, কিন্তু আমরা শুধু পরিবর্তন করেই যাব, বাংলার আসল পরিবর্তন করব না। পরিবর্তনটা হলো, ওটাকে দিয়ে হচ্ছে না বলে পরিবর্তন। তো এখন আমার কাজ হবে এই সরকারটাকে যতটা পারি ইউজ করে নেওয়া, তার জন্য যে ভিডিও, যে বিষয়গুলো করা দরকার সেগুলো বেশি বেশি করে করব। ক্ষমতায় যখন মানুষ আসে না, তখন তার একটা ক্ষমতার একটা আলাদা ভাষা হয়, সেটা যে কেউ কম কেউ বেশি, 19-20 কিন্তু হয়। অনেকে বলছেন যে বিজেপি নেতাদের নাকি ফোনে পাওয়া যাচ্ছে না এখন। সেটা হয়েছে। আমি বেশি কাউকে চেষ্টা করিনি, আমার সঙ্গে খুব একটা বেশি যোগাযোগও নেই আর কি, আমি বেশি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখিও না। তবে আমি যাদেরকে যোগাযোগ করছি, তারা যে সাড়া দিচ্ছেন না তা না, তারা সাড়া দিচ্ছেন, কিন্তু অনেকে দেখছি সেটা বলছেন। আর এটা হয়ে থাকে, এক হচ্ছে ব্যস্ততাও বেড়ে থাকে, আর দুই থাকেন তারই মধ্যে কোনো কেউ কারা ভাবেন চাটুকার আর কারা সত্যিকারের, মানে বিপদের সময় বন্ধুদের তো মনে রাখাটা উচিত। সেটা উচিত। সবাই যে ওই রকম হয়ে যাচ্ছেন একেবারে তা না, কিন্তু কিছু কিছু মানুষ তার বুঝছেন না, আবার যখন তিনি খাদে পড়বেন তখন বুঝবেন যে তিনি একটু বেশি ভেবে ফেলেছিলেন। তো থাকেন, সব মানুষ থাকেন, এদিক ওদিক থাকেন, কিন্তু যাই হোক আমরা ওইসব বিতর্কে এই মুহূর্তে যেতে চাই না। এখন আমার ফোকাস হবে, যদি কেউ বেলাইনে গিয়েও থাকেন তাকে শুধরে দিয়ে
সরকারটাকে কাজে লাগানোর ব্যবস্থা করা, এটা হচ্ছে সরকারের আমার কাজ, লক্ষ্য। সরকারের কাজটা এই মুহূর্তে আমাদের করতে হবে, কারণ ডাবল ইঞ্জিন সরকার আমরা পাইনি এর আগে অনেক দিন। লাস্ট প্রশ্ন, একেবারে পার্সোনাল প্রশ্ন। আমরা অনেক কিছু প্রশ্ন করলাম, শফিকুলকে যেমন দেখেছিলাম ঠিক তেমন। শফিকুল তখনও মহিলা জার্নালিস্টদের খুব প্রিয় ছিল, এখন শফিকুল ইউটিউবার, এত তোমার সাবস্ক্রাইবার্স, তো সরকার পরিবর্তন করার নেপথ্যে তোমার একটা বিশাল ভূমিকা বলে সবাই মনে করেন। এখন খুব প্রেমের প্রস্তাব পাও? তুমি যা বলে দিলে প্রথমে, তো আমার বউকে উত্তর দিতে হবে যে মহিলা জার্নালিস্টদের ছিল আমার সঙ্গে, আসলে আমি খুব খুব খোলামেলা মিশি, খুব খোলামেলা মিশি, ওই মার প্যাঁচ দিয়ে কথা বলি না, খুব স্ট্রেট। জার্নালিজমে এতটা আমরা করে না। আর আমার সঙ্গে সত্যি মেয়েদের যোগাযোগটা সবসময় ভালো থাকে, যে কোনো অফিসে সম্মানটা দিয়েছি। হ্যাঁ, আর আমি খুব খোলামেলা মিশি বলে ভালোবাসেন মেয়েরা। না, প্রেমের প্রস্তাব আর তো সেই বয়স নেই, আর কি সেই বয়স আছে? প্রেমের কোনো বয়স আমি চুলটাতে রং করে এসেছি বলে তাই, নাহলে এটা সাদা হয়ে গেছে কিন্তু এই দিকটা। আর বয়সটাও যথেষ্ট হয়েছে, আমার ছেলে মেয়েও বড় হয়েছে, আমার মেয়ে 9-এ উঠে গেছে, ছেলে 5-এ। আমি না এখন আর ওইসব ভাবি না, আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে খুব স্বপ্ন দেখি, ভাল লাগে, ভাল লাগে। আর আমি এটা কোথাও ফিল করি, পারিবারিক সুখের কাছে কোনো সুখ নেই। দেখো, পরিবারের সব কিছু মন মতো যে হয়েছে তা না, আমি সব কিছু মন মতো পেয়েছি তা না, তুমিও সব কিছু মন মতো পেয়েছো তা না। বিয়ে করাটা, প্রেম করা সহজ, বিয়ে করাটাও সহজ, কিন্তু বিয়েটাকে কন্টিনিউ করাটা সব থেকে কঠিন। যারা কন্টিনিউ করতে পেরেছেন, করতে গেলে অনেক কিছুতে আপোষ করতে হয়েছে। হয়তো মনে হবে কেন আমি আপোষ করব, কিন্তু না, ওই আপোষটা যারা করতে পেরেছেন একটা বয়সে এসে না, তারা সুখী হবেন। তুমি মধ্য গগনে হয়তো ততটা সুখ ফিল করবে না, কিন্তু যখন তুমি তোমার এই যৌবনকালটা একটু পেরোবে না, যদি তুমি লাইফটাকে কন্টিনিউ করে নিয়ে এগোও, আমি এখনও মনে করি যৌবন আছি, আমার সেটা আসতে বাকি আছে, কিন্তু আমি কোথাও এখন থেকে ফিল করি যে সেটা আমাদের কাছে সব থেকে বেশি মধুর হবে। আর যারা এই সময় পাটাকে নড়িয়ে ফেলেছেন, বলছে এই তো আমাকে আগে ওই রকম বিয়ে করেছি, ওই সব ছিল, এখন তো আমাকে কোনো হিরোইন বা কোনো আরও টপ লেভেলের কেউ আমাকে তো ভালোবাসতে চাইছে, চলো ওদিকে ঝুঁকে যায়। আর এই লুকিয়ে লুকিয়ে চুপি চুপি করে পরকীয়া ইত্যাদি, এগুলো না মানে চুপচুপি থাকে না, একটা সময় পর সেটা প্রকাশ্যে চলে আসে। আর যখন সেটা বাড়ির লোকের কাছে চলে আসবে না, তুমি সেটাকে মেনটেন করতে পারবে না, চাপা দিতে পারবে না। সেই যে কাঁচে ভাঙাটা লাগবে, সেটা তুমি আর কোনোদিন জোড়া লাগাতে পারবে না। তুমি ওদিকে গেলেও ফাঁসবে, আবার এদিকে কন্টিনিউ করাটাও তোমার খুব একটা স্মুথ হবে না। ফলে এই সময় যদি আমি পাটা ঠিক রাখতে পারি, এখন অনেক হাতছানি, এই না যে সত্যি তুমি বলছো এখন মেয়েরা মহিলারা বিভিন্ন ফিল্ডের যোগাযোগ রাখেন প্রফেশনালি, বা কোনো কেউ কেউ বলেন খুব ভালো লাগে অমক তমক, ঠিক আছে, কিন্তু আমার না সেই টলানোর জায়গাটা, সেই টলানোর মতো জায়গায় আমি নেই। শফিকুল ইসলাম আর কখনো ওই দিকে টলবে না। আর আমার ওয়াইফ আমার জন্য যে ডেডিকেশনটা দিয়েছে, আমার জন্য জেল খেটেছে 1.5 মাস, আমি কোনোদিন তাকে কখনো তার সঙ্গে বেইমানি করতে পারবো না। ফলে যে যাই যেভাবেই আমার কাছে নিজেকে উপস্থাপন করুন না কেন, আমার সামনে আমার ওয়াইফই দাঁড়িয়ে আছে। অসংখ্য ধন্যবাদ। একজন আদর্শবান পুরুষ হিসাবে এবং আদর্শবান মানুষ হিসাবে যেভাবে কথা বলা দরকার, আদর্শ সাংবাদিক হিসাবে যেভাবে কথা বলা দরকার, অনেক দিন পর তোমার সঙ্গে মনে হলো যেন গল্প করলাম। এতটা গল্প বোধহয় আমরা ডেস্কেও করতে পারি। আমার খুব ভালো লাগলো, অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হচ্ছে। আর তোমাকে আমি সত্যি খুব ভালোবাসতাম, খুব সরল লাগতো তোমাকে। আমি আগে যখন দেখেছিলাম টিভিতে, তোমার সঙ্গে দেখার আগে একরকম ভাবনা ছিল, আর তোমার সঙ্গে মিশে, তোমার সঙ্গে মিশে আমার খুব ভালো লেগেছে। আর তোমার গোটা পরিবারের সঙ্গে আমার সম্পর্ক, তো অনেকদিন পরে এলাম তোমার ফ্ল্যাটে, ভালো লাগছে। থ্যাংক ইউ। আজকের এপিসোডটা আমরা এখানেই শেষ করছি। একটা লম্বা এপিসোড আমরা করলাম, এর কারণ হচ্ছে যে অনেক বিষয় নিয়ে আমাদের মধ্যে দ্বিধা তৈরি হচ্ছে, দ্বন্দ্ব তৈরি হচ্ছে, অনেক কিছু শুনছি, সেগুলো কতটা সত্যি। এবং মানুষ শফিকুল ইসলাম, যাকে এত ঝড় ঝাপটার মধ্যে দিয়ে যেতে হয়েছে, সে আসলে কেমন, এবং এখন যখন সে পরিবর্তন আনার পক্ষে ছিল, সেই পরিবর্তন এসেছে, এবার তার স্বপ্ন কী এবং সমাজ নিয়ে কী ভাবছে শফিকুল, সেটাই বোধহয় সব থেকে ইম্পর্ট্যান্ট আজকের এপিসোডে, যেগুলো আমরা আলোচনা করলাম। এই এপিসোডটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে পডকাস্টটা অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা লিখে যাবেন, কেমন লাগলো আজকের এপিসোড সেটা লিখতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। আরও একটা নতুন এপিসোড নিয়ে হাজির হচ্ছি। নমস্কার।